প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের স্বাগতম। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের দুজন বিশেষ অতিথি রয়েছেন। আফসানা কিশোর আপা রয়েছেন। তিনি আগেও আমাদের একটি লাইভ শোতে আপনাদের ব্যাপক ভালোবাসা এবং আস্থা কুড়িয়েছেন। আমি আফসানা আপাকে ধন্যবাদ দিই সময় দেওয়ার জন্য। এবং আমাদের সাথে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাই আছেন। তাজুল ইমাম ভাই, আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন তাজুল ইমাম ভাই কোথায় কোথায় কোথায়, আপনি বিজয় দিবস উপলক্ষে শো কই পাই না কেন, অনেক কমেন্ট। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ আসাদ। আমি ধন্যবাদ আসাদ নূর এবং আমি আফসানা কিশোরের সঙ্গে পরিচিত হচ্ছি, সেটাও একটা আমার জন্য একটা সুযোগ যে তাজুল ভাইয়ের সাথে যুক্ত হতে পেরেছি, ওনার মতো মুক্তিযোদ্ধার সাথে পরিচিত হচ্ছি, এটা আমার জন্য সুযোগ। আমি যদিও ওনার আগের প্রোগ্রাম দেখেছি, বাট একই স্ক্রিনে কখনো থাকা হয়নি। বিজয় দিবসের অভিনন্দন এবং একজন মুক্তিযোদ্ধার পক্ষ থেকে অভিবাদন সমগ্র জাতিকে, ইনক্লুডিং ইউ অল। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি খুবই উজ্জীবিত এই জন্য যে তিনটা প্রজন্ম আমরা স্ক্রিনে, আমি তো নিজেও দেখতে পাচ্ছি, দর্শক বন্ধুরা মনে হয় দেখতে পাচ্ছেন। তাজুল ইমাম ভাই বীর মুক্তিযোদ্ধা, তিনি 69-এর গণ অভ্যুত্থান দেখেছেন, 1971, 75 আরও নানান বিপর্যস্ত না হয়ে এখন পর্যন্ত দেশের সার্বভৌমত্ব, দেশপ্রেম যেভাবেই আপনি সংজ্ঞায়িত করেন না কেন, সব জায়গা থেকে তিনি ভূমিকা রেখে চলেছেন। আমি স্যালিউট জানাই আপনাকে। এবং আফসানা কিশোর লোচন আপা, তিনি তার ব্যক্তিগত পরিসরে ব্যস্ত না থেকে সমাজ এবং পরিবেশ পরিস্থিতি, দেশের প্রতি দায়বদ্ধতা, এই জিনিসগুলো তিনি ভূমিকা রাখছেন। তিনি ভালো একজন সমালোচক, রাজনৈতিক বিশ্লেষক, লেখিকা বা লেখক। যাই হোক, আমি দুজনকে পেয়ে, এবং আমি এখানে সবচেয়ে আমি অনুজ, আমার মনে হয় এই তিনজনের মধ্যে শেষ জেনারেশন আমি। তো আমার প্রশ্ন ছোট হিসাবে অনেক থাকবে, ভুল ত্রুটি থাকবে, সেগুলো নিজ গুণে সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তাজুল ইমাম ভাই আপনাকে প্রশ্ন করতে চাই প্রথমেই ব্যথা নিয়ে, ক্ষোভ ক্রোধ নিয়েও প্রশ্নটা। 2024 16 ডিসেম্বর, এই কিছুক্ষণ পরেই, মানে 30-40 মিনিট পরেই আমাদের বাংলাদেশের রাত 12টা ক্রস করবে, অর্থাৎ 16 ডিসেম্বর। 1971 থেকে আজকের দিন পর্যন্ত এই 2024 আপনি 53টি বিজয় দিবস উদযাপন করেছেন। এমন পরিস্থিতি কখনো এসেছে কিনা? মানে আপনি কি ভাবতে পারেন বাংলাদেশে আগামীকাল, মানে এই তো 8-9 ঘন্টা পরে সকাল হবে এবং সেখানে বিজয় দিবস উদযাপন করা হবে, এটা কি আপনি নিশ্চিতভাবে বলতে পারেন? গত 53 বছরে অনেক রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, কিন্তু বিজয় দিবস বা স্বাধীনতা দিবসে একজন মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত বোধ করেছি এবং আত্মতৃপ্তি পেয়েছি এই ভেবে যে এই দেশটার জন্মলগ্ন থেকে আমি জড়িত এটার ক্রিয়েশনে, হ্যাঁ, এটার সৃষ্টিতে আমি সম্পৃক্ত ছিলাম। এ আমার গৌরবের ব্যাপার ছিল এবং সেই গৌরব কখনোই কলঙ্কিত বা অবমাননা হয়নি সেই গৌরবের। কিন্তু এই প্রথমবারের মতো আমার সন্দেহ হচ্ছে এবং আমি আসলেই মানে প্রতারিত এবং অপমানিত বোধ করছি বিভিন্ন কার্যক্রম যেটা এই দখলদার সরকার গ্রহণ করছেন, সেগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা সংগ্রাম, আমাদের বিজয় দিবস সবকিছুকেই অবমাননা, বিদ্রূপ করার একটা ব্যাপার দেখতে পাচ্ছি, যেটা অত্যন্ত বেদনাদায়ক আমার জন্য। এবং এই 2024ই গত 53 বছরে একমাত্র ব্যতিক্রম। এবং আমি স্থির নিশ্চিত নই যে বিজয় দিবসটা এই 1 ঘন্টা পর থেকে উদযাপন শুরু হবে, সেটা বিজয় দিবস নাকি বিজয় দিবসকে বিজিত করার দিবস, এই নিয়ে আমার সন্দেহ আছে। অনেক ধন্যবাদ তাজুল ইমাম ভাই। আমি লোচনাপা আপনাকে একই রকমই প্রশ্ন করতে চাই যে
আমাদের তো বাংলাদেশে অনেক স্মৃতি, যদিও আমরা মানসিকভাবে সবাই বাংলাদেশে থাকি, শারীরিকভাবে হয়তো আমরা থাকি না। মানসিকভাবে যেহেতু আছি, অর্থাৎ বাংলাদেশে কোথায় কি হচ্ছে এটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সেদিকে নজর রাখি। কি দেখছেন এই প্রজন্মের মধ্যে বিজয়কে নিয়ে উদ্দীপনা, সরকারের অনীহা, সেই বিষয়ে তো আমরা সবাই জানি এবং ব্যথিত তাজুল ইমাম ভাই যুক্ত করেছেন। আপনি কি দেখছেন? কখনো দেখেছেন কিনা জীবনে এমন? আচ্ছা, ধন্যবাদ। স্মৃতিচারণ করতে গেলে তো অনেক কিছুই স্মৃতিচারণ করতে হয়, না? তাজুল ভাই যেরকম বললেন যে উনি ওনার জীবদ্দশায় এই ধরনের বিজয় দেখেননি। বিজয়কে নিয়ে বা বিজয়ের মাসকে নিয়ে বলেন বা আমাদের স্বাধীনতাকে নিয়ে বলেন, এই ধরনের লুকোছাপা কিন্তু আগেও ছিল। এটা কিন্তু আমাদের জন্য খুব প্রার্থিত এই সময়টাতে যারা এসছে, আমরা সরকারে বলি বা প্রশাসনে বলি বা ক্ষমতায় বলি, যেটাতেই বলি, যারা বসেছে তাদের কাছ থেকে এই আচরণগুলোই স্বাভাবিক। ৭৫-এর পরেও এরকম হয়েছে। বিজয় দিবস, বিজয়ের উল্লাস সবই হুমকির মুখে পড়েছে, আবার পুনরুদ্ধার হয়েছে। এটাই বাংলাদেশের ইতিহাস। আর যেটা বলছেন যে আমি হতাশ হয়ে যাচ্ছি কিনা, আপনি গত 2 দিনে দেখবেন দেশের প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে জয় বাংলা লিখে ছেলে মেয়েরা একেবারে হুলস্থুল কাণ্ড করে ফেলেছে। তো আমি সেজন্য সবসময় আশাবাদী। সংকট আসবে, এটাই নিয়ম। সংকট না হলে, পরীক্ষা না হলে বিজয়ের আনন্দ ভোগ করা যায় না। আচ্ছা, না তাহলে আপনি মানছেন যে একটা সংকট আছে? অবশ্যই, এটা তো আমরা প্রথম থেকে বলছি যে এটা একটা সংকট চলছে এবং স্বাধীনতা বিরোধী চক্র, আমরা যেটাকে বলে থাকি পাকিস্তানিদের দোসর, আল বদর, আল শামস, জামাত ইসলামী, শান্তি বাহিনী, রাজাকাত, ছাত্র সংঘ এবং এখন নতুন করে যোগ হয়েছে হিজবুত, তারা এখন আমাদেরকে শাসন শোষণ করার ব্যবস্থা করেছে। তো তাদের হাতে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার পতাকা, আমার বিজয় দিবস সঠিকভাবে পালিত হবে, তারা আমার এটা রক্ষা করবে, এটা আশা করাটাই তো ভুল। সেটা খুব দুর্ভাগ্যজনক যে জয় বাংলা স্লোগানটা এখন বেলুনে লিখে উড়িয়ে দিতে হচ্ছে যাতে এটা যে কোনো জায়গায় গিয়ে ল্যান্ড করে। প্রকাশ্যে একটি শিশু, কিশোর বা কিশোরী বালিকা জয় বাংলা স্লোগান লেখা একটা ফেস্টুন নিয়ে রাস্তায় হাঁটতে পারবে না, তার জীবন সংশয়, তাই না? একটি জয় বাংলা স্লোগান অথবা বঙ্গবন্ধুর একটা ছবি হাতে নিয়ে সে কোনো মিছিলে যেতে পারবে না, তাকে হয়তো মেরেই ফেলা হবে। তাহলে একটা বিশাল, শুধু সংশয় মানে একটা বিশাল শঙ্কার ব্যাপার যে আমাদের বিজয় বা আমাদের স্বাধীনতা এটা এটা উপদ্রুত, এটা অধিকৃত হয়ে গেছে, এটা আমি মনে করছি। অনেক ধন্যবাদ তাজুল ইমাম ভাই। আপনাকে একটা জিনিস অভিযোগের সুরে নয়, জানতে চাই কি ব্যর্থতা ছিল, ব্যর্থতাটা যদি আপনি একটু আইডেন্টিফাই করেন। জুলাইয়ের যে অভ্যুত্থান বলা হচ্ছে, আন্দোলন বলা হচ্ছে, বিপ্লব বলা হচ্ছে, যাই বলুক না কেন, কিছু একটা তো ঘটেছে। তখন আমি দেখেছি ছাত্রলীগের কিছু নেতা কর্মীদেরকে যারা লাঠিসোঁটা হাতে, আমি তাদেরকে কাউকে কাউকে চিনিও, তাদের অবস্থান দেখে আমি তাদেরকে, তো আমার সাথে তো যোগাযোগ নেই, কিন্তু আমি যাদের সাথে যোগাযোগ ছিল আমি অনুরোধ করেছি যেন এই জিনিসগুলো থেকে সরে আসেন বা এগুলো উচিত নয়। এবং কেউ কেউ আমাকে আমার এই আচরণের কারণে ক্ষুব্ধ হয়ে আমাকে জামাত শিবিরের নাস্তিক শাখার কিছু এরকম অনেক ট্যাগ দেওয়ার চেষ্টা করেছেন। সেটা আমার কোনো দুঃখ নেই, কারণ জামাত শিবির বলাটা ওইভাবে তারা বলবে, এটা তারা বলছে, তারা এই প্রতিপক্ষ ভাবাটা বা জয় বাংলাকে একটু জোরে চিৎকার করে বলাটা, এটার এখন সাইড এফেক্ট দেখতে পাচ্ছি এটাই, যে অনেক ক্ষেত্রে অনেক মানে যেটা যেটা যে স্লোগানটা কোনোভাবেই বিতর্কিত হওয়া উচিত না, কিছুটা বিতর্কিত ছাত্রলীগের কাছে হয়েছে ধরে নিয়েই আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আমার বর্তমান যে অভিজ্ঞতাটা খুবই খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি যারা একদম রাগঢাক না করে নিজেদেরকে নাস্তিক সেকুলার বলেন, তাদের মধ্যেও একটা পক্ষকে দেখেছি যখন জয় বাংলা বলে কেউ মিডিয়ার সামনে থেকে ট্রল করেন, এই জন্য আমার তাদের অনেকের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, অনেকের সাথে বন্ধুত্ব একদম খারাপ হয়ে গেছে। কিন্তু ওই যখন ছাত্রলীগরা আমাকে জামাত শিবির ট্যাগ দিয়েছে, তখনও যেরকম আমি আমার জায়গা থেকে ওই সরি নাই যে এটা এই ট্যাগ আমি নিলাম না। ঠিক যারা প্রগতিশীল জানতাম তাদের এই অবস্থান দেখে জয় বাংলা নিয়ে তারা ট্রল করে। আমার প্রশ্ন ওই জায়গায়, জয় বাংলা নিয়ে ট্রল করার মতো জায়গায় বা তাদের এই মস্তিষ্ক বিকৃতি বা ধরেন কুশিক্ষা বা এই যে ঘৃণা বিদ্বেষ মুক্তিযুদ্ধের ব্যাপারে, এগুলোর কারণ কি? তারা তো অনেকটা ওপেনলি চিন্তা করতে পারে। যেমন আমি কথাটা এই কারণে বলছি যে এমন না যে ধার্মিকরা মুক্তিযুদ্ধের চেতনা বা দেশপ্রেমিক হতে পারেন, অবশ্যই পারেন, কিন্তু
ফ্যানাটিকদের মধ্যেও একটা গ্রুপ তো শেখায় যে এটা করতে পারবে না, যেমন মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলোতে আপনাকে জাতীয় সঙ্গীত পড়ানো গাওয়া হয় না, জাতীয় পতাকা উত্তোলন করা হয় না, এবং রাগঢাক না করে খোলাখুলি বলে যে আমরা এগুলো করবো না, অনেক মিডিয়ার সামনেই বলেছে। তো সেই জায়গায় তাদের একটা ব্যারিয়ার থাকে। যাদের ব্যারিয়ার নাই, যারা মনে করে যে পুরো বিশ্বটা আমার, আমি সত্য অনুসন্ধান করি, তাদের মধ্যে এই সংকীর্ণতা কেন? মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের বাস্তবতা, এগুলো কি এই যারা জ্ঞান পিপাসু দাবি করেন তাদের মধ্যে পৌঁছাতে পারার ব্যর্থতা কার বলে আপনি মনে করেন? আমাকে প্রশ্নটা করা হয়েছে? জি, আপনাকে প্রশ্ন করেছি। জি, এটা কি তাদের কাছে পৌঁছায় না, নাকি তারা বুদ্ধি সন্ত্রাস মানে জানে কিন্তু মানবে না, এরকম? অন্যভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছি। হ্যাঁ, প্লিজ। জয় বাংলা ছিল আমাদের মুক্তিযুদ্ধের রণহুঙ্কার। জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধ, প্রাক মুক্তিযুদ্ধের যে সংগ্রাম, যে আন্দোলন, যে অসহযোগ আন্দোলন, গণ আন্দোলন হচ্ছিল, সেগুলোর রাস্তার স্লোগান ছিল, মিছিলের স্লোগান ছিল জয় বাংলা। হ্যাঁ, মুক্তিযুদ্ধটা ঘটেছে জয় বাংলা স্লোগান দিয়ে, শুরু হয়েছে জয় বাংলা দিয়ে, শেষ হয়েছে জয় বাংলা দিয়ে, এবং জয় বাংলাটা আমাদের জাতীয় স্লোগান ছিল। যখন যুদ্ধ থেমে গেল তখন সেটা রণহুঙ্কার নয়, সেটা তখন সৌহার্দ্যের সম্ভাষণ হয়ে গেল। হ্যাঁ, তো যেটা ভারত যেভাবে তাদের জয় হিন্দ বা বন্দে মাতরমকে যেভাবে যে পোলাইট স্মুথ একটা নমনীয় ভাষায় উচ্চারণ করেন তাদের প্রাত্যহিক জীবন, জয় বাংলাটাও ছিল আমাদের জন্য সেরকমই। প্রাত্যহিক জীবনে জয় বাংলাটা একটা স্মুথ স্লোগান হলো, কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে যে শক্তিটার উত্থান হলো, আমার ধারণা সেটা হচ্ছে যে বাংলাদেশের এই অর্জনটাকে উল্টে দেওয়ার একটা প্রচেষ্টা, একটা ষড়যন্ত্রের প্রথম ধাপ ছিল সেটা। হ্যাঁ, এবং অনেকগুলো ধাপ অনেকগুলো স্টেপ তারা নিয়েছে, যেগুলো বারবার ব্যর্থ হয়েছে, সেগুলো আমি পরবর্তী আলোচনায় আসবো আজকে। কিন্তু এই জয় বাংলা বললেই আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে, যেটা আসাদ আপনাকেও দেওয়া হয়েছে, তাই না? আমাকেও। আজকে আমি একজন মুক্তিযোদ্ধা, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু আমি জয় বাংলা বলি, আমি মুক্তিযুদ্ধ, আমি ৭ই মার্চ, আমি বাংলাদেশ স্বাধীনতার সংশ্লিষ্ট সবকিছুতে বিশ্বাস করি। তারপরেও কিন্তু আমাকে আওয়ামী লীগ বলা হবে, আওয়ামী লীগের দালাল বলা হবে। হ্যাঁ, আওয়ামী লীগ এদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল। হ্যাঁ, তারপরে দীর্ঘ 53 বছরে অনেক উত্থান পতন এর ভেতর দিয়ে আওয়ামী লীগের চারিত্রিক পরিবর্তন হয়েছে কিনা? হয়তো হয়েছে। হ্যাঁ, সেটা নিয়ে আমি তর্কে যাচ্ছি না। আমার কথা হচ্ছে, যদি আপনি জয় বাংলা বললেই আপনি করেন, আমাকে আওয়ামী লীগ বলেন, তাহলে আপনি টুপি দাড়ি পড়লে আপনাকে আমি রাজাকার বলবো না কেন? কিন্তু টুপি দাড়ি তো রাজাকার নয় সব। আমার বাবা টুপি পড়তেন, নামাজ পড়তেন, আমার মা নামাজ পড়তেন, কোরআন পড়তেন। তারা তো কখনো কোনোদিন বলেননি আমাকে যে যা গিয়ে পাশের বাড়ির হিন্দু পরিবারটাকে ধ্বংস করে দিয়ে আয়, ওটা তোর ইমানি দায়িত্ব। এই শিক্ষা তো তারা আমাকে দেননি। তাহলে আমি কেন টুপি দাড়িকে রাজাকার ট্যাগ দেব? আমি তো দেব না। একজন রেশনাল মানুষ হিসাবে আমি সেটা করব না। কিন্তু আপনারা যারা রাজাকারি করেছিলেন, যারা আল বদর আল শামস ছিলেন, তাদের লেবাস ছিল এটা, তাদের ওটা লেবাস ছিল বলে সব গোটা বিশ্বের সব মুসলমানের ট্যাগ রাজাকার হতে পারে না। ঠিক তেমনি জয় বাংলা আওয়ামী লীগ বলেছিল বলে জয় বাংলা যেই বলবে তাকে আওয়ামী লীগ বলা ঠিক হবে না। এটা আমার মৌলিক একটা প্রতিবাদ বা আমার যুক্তি, এটা রেশনালাইজ করছি আমি। যে জয় বাংলা বললে, জয় মানে ভিক্টরি, বিজয়, আর বাংলা মানে পুরো বাংলাদেশ, বাঙালি জাতি, বাংলার সম্পদ, বাংলার ইকোনমি, বাংলার প্রকৃতি, সবকিছুকে আমি বিজয়ী হওয়ার একটা প্রার্থনা বা একটা আকাঙ্ক্ষা আমি ব্যক্ত করছি জয় বাংলা বলার ভেতর দিয়ে। এর মধ্যে কোন রকম ধর্মীয় বা কোন রকম রাজনৈতিক উস্কানি নেই, ঠিক আমাদের জাতীয় সঙ্গীতের মতো। কোন রকম রণহুঙ্কার বা উস্কানি বা কোন ধরনের ধর্মীয় নেই, যেটা কালার দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিছু মূর্খ
যারা ভালো করে বাংলা বানান লিখতে পারে না তারা এইসব করে, রবীন্দ্র বিরোধীরা। আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের মাটি থেকে উদ্গত সুর, আমাদের বাঙালি কবির লেখা জাতীয় সঙ্গীত যেটা আমরা সবাই গ্রহণ করেছি, যেটা গেয়ে আমরা মুক্তিযুদ্ধের সময় আমাদের শ্রদ্ধা নিবেদন করেছি, আমাদের চিত্তকে আমরা প্রশান্ত করেছি যেই গান গেয়ে, সেটাকে ওরা নিষিদ্ধ করতে চায়। তো ওইটাই আমি বলছিলাম যে জয় বাংলা মানেই আওয়ামী লীগ নয়, এটা আমার মায়ের অলংকার, এটা আমার বাংলা মায়ের অলংকার, এটাকে আমি চুরি হয়ে যেতে দেব না, এটাকে আমি কেউ কেড়ে নিয়ে গিয়ে ছুঁড়ে নর্দমায় ফেলে দিবে সেটা হবে না, এটাই আমার যুক্তি। অনেক ধন্যবাদ তাজুল ইমাম ভাই। আফসানা আপা, আপনাকে এই জয় বাংলাকে কেন্দ্র করে কেন এটা ধর্মকে টানা হয়? যেমন তাজুল ইমাম ভাই বলছিলেন ভারতে আছে বন্দে মাতারাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এই যে একটা শুনলে মনে হয় না ভারত মাতা কি জয়, বলো দুর্গা মা কি জয়, কাছাকাছি মিলে যায়। কিন্তু ভারতের মুসলিমদের মধ্যে আমি দেখেছি, অসংখ্য মুসলিমদের আমি দেখেছি, মানে এমনকি কাশ্মীরি মুসলিমদেরও, তাদের মধ্যেও যখন এই প্রশ্নগুলো করেছি, আমার তো আসলেই এই জিনিসগুলোই আমার বারবার প্রশ্ন আসে, আমি কি করব। তাদের মধ্যে কিন্তু কারোর মধ্যে ক্ষোভ দেখি নাই যে এটা বলো দুর্গা মা কি জয়ের সাথে মিলে যাচ্ছে, ভারত মাতা কি জয়। বাংলাদেশে কেন ধর্মীয়করণ করা হচ্ছে, জয় বাংলা, জয় মা কালী, এগুলোর সাথে মিলে যাচ্ছে? আসলে কি জয় বাংলার সাথে ধর্মীয় কোনো বিষয় আছে? এই স্লোগানের সাথে কি কোনো রং আপনি দেখতে পান? এটা এক ধরনের মূর্খতা, এটা জাতীয় মূর্খতা। হ্যাঁ, আপনি যখন দেখবেন যে ইসলাম নিয়ে কিছু বলছি, আমাদেরকে বলা হচ্ছে যে আমরা জামাত ইসলামের সমালোচনা করছি। জামাত ইসলাম তো ইসলামের স্টেক হোল্ডার না বাংলাদেশে, তাই কি? তাই তো না। এখন সবাই বলছে জয় বাংলা, আওয়ামী লীগ নিজেদের স্লোগান হিসেবে ইউজ করেছে। আপনি যদি জয় বাংলাকে অন্য দল হিসেবে ধারণ করে না থাকেন, সে ব্যর্থতা তো আপনার। আপনি যদি বিএনপি হয়ে বাংলাদেশের মানুষ হয়ে জয় বাংলাকে না বলতে পারেন, ধারণ করতে না পারেন, এটা আপনার ব্যর্থতা। আপনি যদি জামাত হয়ে বাংলাদেশের নাগরিক হয়ে জয় বাংলাকে ধারণ করতে না পারেন, এটা আপনার ব্যর্থতা। সিপিবি হয়ে না পারেন, এটা আপনার ব্যর্থতা। এটা তো জয় বাংলার ব্যর্থতা না, এটা দেশের ব্যর্থতা না, এটা রাজনৈতিক দল হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশকে ধারণ করতে না পারার যে ক্ষুদ্রতা, সেটা আপনার ভিতরে বিরাজমান, তাই না? এটা সবাই ভিলিফাই করতে থাকে যে এটার জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ অনেকভাবে জয় বাংলাকে ইউজ করেছে, এটা আওয়ামী লীগ দায়ী না, এটা আপনি দায়ী। আপনার মাথার ভিতরে প্রি কনসেপ্ট আইডিয়া বসে আছে যে আপনি ভাবছেন জয় বাংলা বললে আপনি আওয়ামী লীগ হয়ে যাবেন, এবং যুদ্ধাপরাধীদের বিচার চাইলে আপনি ইসলামী আলেমদের বিচার চাইবেন। এটা আপনার মূর্খতা, এটা আমার জনগণের মূর্খতা না, এটা রাজনৈতিক দল হিসেবে আপনার ব্যর্থতা। আপনি বাংলাদেশকে ধারণ করতে পারছেন না, এই জায়গায় আপনি ব্যর্থ। আপনি ভালোবাসতে জানছেন না, এটা আপনার ব্যর্থতা। আমাদের এত ঘৃণা, ধরেন আমাদের আদি যদি আপনি ছবি যাদের পাওয়া যায়, এমন অনেক মুসলিমকে পাওয়া যাবে যাদের ধুতি পরিহিত ছবি আছে। ধুতি তো এই বাঙালিদেরই পোশাক ছিল। বা যে আকাশে সমস্যা নাই, যে গঙ্গার জল আমাদের দেশে আসে, নদীর নাম বদলাইতে পারে, কিন্তু সেই পানি নিয়েও সমস্যা না, কিন্তু স্লোগানের সাথে কোথাও এই দূরবর্তী মেলানো এবং ঘৃণা বিদ্বেষ, আসলে আমরা সত্যি অনেকটা পিছিয়ে। এবং 2024 সালে এসে এটা মানুষের হবেই, এটা মানুষের হবে যারাই রূপান্তরিত থাকে। এটা আমার জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি দেখেছি। মনে করেন ধর্মান্তরিত, রূপান্তরিত, তাদের নিজের যে শেকড়, সেটার প্রতি এক ধরনের অন্য রকমের উৎসাহ, ক্ষোভ থাকে। এখন আপনার 3 প্রজন্ম পিছনে গেলে আপনি সনাতন ধর্মী, আমি 3 প্রজন্ম পিছনে গেলে আমি সনাতন ধর্মী, তাজুল ভাই গেলে তাজুল ভাইও সনাতন ধর্মী। এখন এই শেকড়কে অস্বীকার করার জন্য বারবার আমি অনেক বেশি ধার্মিক হয়ে চেষ্টা করি। দেখা যাচ্ছে আমি সৌদি আরবের থেকেও বড় মুসলমান। এটা আফসানার এই কথার সঙ্গে আমি মিল রেখে একটা কথা বলি যে হ্যাঁ, সেটাই, মানে শেকড়ের প্রতি ঘৃণা শুধু নয়, বাংলা ভাষাটা যে অমুসলিম বা হিন্দু ঘেঁষা বা হিন্দু আনি, এই প্রচারটা কিন্তু বহুকাল ধরে চলছে। আমাদের কবি সাহিত্যিকরাই এটা করেছেন। ওখানে তমদ্দুন মজলিসের যে বাংলা চালু হয়েছিল, ফারুক আহমদের কবিতার মধ্যে আমরা দেখি পাল তুলে দাও, ঝান্ডা উড়াও, সিন্দাবাদ। হ্যাঁ,
তারপরে নীল সিয়া আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনি, এটা বাংলা না উর্দু না ফার্সি আমি বুঝতে পারছি না, কিন্তু এটাকে ইসলামাইজেশন করা হয়েছে, কারণ টু মাচ বাংলা হলে ওটা ঠিক ঠিক মুসলমান হলো না, এরকম একটা ভাব আর কি। এই জিনিসটা ছাত্রছাত্রীদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ছোটবেলা থেকে। হ্যাঁ, তার ফলে দেখবেন মুক্তিযুদ্ধ পরবর্তী যে জেনারেশন আফসানা, তাদের মধ্যে বাংলা নাম রাখার একটা প্রচলন ছিল। বাচ্চার নাম বাংলা রাখত, পৌরাণিক নয় কিন্তু বাংলা। একটা বাঙালি মেয়ের নাম কেতকী, কারণ কেতকী একটা ফুল। হ্যাঁ, শিউলি, এইসব নাম রাখা হয়েছে না। জয় নাম রাখা হয়েছে, আমরা জানি এরকম জয় একজন না, প্রচুর জয় আছে বাংলাদেশ। মুক্তি আছে, হ্যাঁ, যেহেতু মুক্তিযুদ্ধের সময় বা পরবর্তী সময় জন্মেছে, এই যে বাংলার প্রতি যে ভালোবাসা, বাংলাকে আমাদের ভাষা হিসেবে গ্রহণ করা, এটা মুসলমানরা পিছিয়ে ছিল। এটা তো আমরা ইতিহাস খুললেই দেখতে পাবো যে মুসলমানরা নিজেদেরকে আইসোলেটেড ফিল মানে মানে প্রান্তিক মনে করতেন বাংলা ভাষার চর্চার ব্যাপারে, বিষয়ে পিছিয়ে ছিলেন তারা, অনেকেই পিছিয়ে ছিলেন। এগিয়েছেন আমাদের গুণীজন, আমাদের শিক্ষক, আমাদের যারা অভিভাবক, তারা আমাদেরকে সত্যিকারের জ্ঞানী যারা, তারা শিখিয়েছেন যে যেজন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয়ে ন জানি। হ্যাঁ, সেই আরাকান সভায়তে এই কবিতা লেখা হয়েছিল বাংলায়। তো বাংলাকে হিংসা কেন করবে? কারণ বাংলাটা সংস্কৃত থেকে জন্মে এসছে, আর সংস্কৃত তৎসম শব্দ এগুলো সব পুরাণ বা উপনিষদ, বেদ, অনুবাদ এইসবের মধ্যে ব্যবহার হয়েছে, তাই না? তো সেই কারণে ভাই সংস্কৃত থেকেই যে বাংলা এসেছে ব্যাপারটা নিয়ে ভাষা একটুই আছে। আমি যদি কবিতা নিয়ে একটু প্রশ্ন করি, যে আপনি ফারুক আহমেদের কথা বলছিলেন, আমরা তো সিথিতে এসে ঠেকেছি, মানে সে কবিতার ভয়, আমরা ওদিকে না যাই। আমি শুধু বলতে চাই, রবীন্দ্রনাথকে যদি বলি, রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠেকাইতে হবে, এটা ছিল একটা বড় একটা সংখ্যার মানুষের উদ্দেশ্য। এই রবীন্দ্রনাথ ঠাকুর কেন থ্রেট? রবীন্দ্রনাথকে অদ্ভুত, ওই যে বাংলা লিখেছে, বাংলায় লিখেছে, সে যদি রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম না নিয়ে, সে যদি আশরাফুল ইসলাম নাম নিয়ে লিখতেন, তাহলে কিন্তু কোনো আপত্তি ছিল না। নামটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেই তো সমস্যা না। নজরুলের মতো একটা যে যাপিত জীবনে যিনি ধর্ম নিরপেক্ষতার একটা প্রকৃষ্ট উদাহরণ, মানে ধর্ম সহমর্মিতা, আমি নিরপেক্ষ বলবো না, ধর্ম সহমর্মিতার একটা প্রকৃষ্ট উদাহরণ, তার কবিতাকে অনুবাদ মানে শব্দ চেঞ্জ করে দেওয়া হচ্ছে। সজীব করিব মহাশ্মশান, সেটাকে সজীব করিব গোরস্থান। ছন্দ মিলেছে, কিন্তু গোরস্থান তো সজীব করার প্রয়োজন হয় না, কারণ গোরস্থান এমনিতেই উপমা হিসেবে ওটা কিন্তু সবুজ কুসুমাস্তীর্ণ বা ঘাসের ছাওয়া একটা প্রান্তর হচ্ছে গোরস্থান, আর মহাশ্মশান হচ্ছে ধ্বংসের বা পুড়ে যাওয়া ছাই, চালাকাঠ, হ্যাঁ, পোড়া কাঁথার, মানে একটা একটা বিরান প্রান্তরের মতো, যেখানে যেটাকে সজীব করার প্রয়োজন আছে। কবিতার উপমায় সেটা প্রকৃষ্ট, কিন্তু মুসলমানি করা হলো। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, পড়েছি না ছোটবেলায়। ওটার মুসলমানাইজেশন হলো, ইসলামাইজেশন বলবো আমি। ফজরে উঠি আমি দিলে দিলে বলি, সারাদিন আমি যেন নেক হয়ে চলি, আদেশ করেন যাহা মোর বুজুর্গানে, আমি যেন সেই কাজ করি দিলে জানে। তো ভাই, তুমি নিজেই একটা লিখে ফেলো না, তুমি কেন আরেক বেচারা নজরুলের কবিতা ধরে টান মারবে? এগুলো হীনমন্যতা থেকে, আফসানা যেটা বলছিলেন, হীনমন্যতা থেকে আমি তো বোধহয় রুটসকে ঘৃণা। তাজুল ইমাম ভাই, প্রতারিত তো আমি হয়েছি, কারণ মাদ্রাসায় পড়া অবস্থায় আমার একটা সুনাম ছিল। আমি আমি ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় পড়েছি, অথচ আমার বাবা একজন স্কুল শিক্ষক। তিনি আমার দাদার নসিহত ছিল যে এই ছেলে
ছোটবেলায় না স্বাস্থ্য চেহারা ভালো ছিল, তো এ ইসলামের খেদমত করতে হবে, নুরানি চেহারা। তো বাবাও একজন স্কুল শিক্ষক, হাই স্কুলের, এই কিছুদিন আগে রিটায়ার করেছেন বোধহয়, মানে বোধহয় বলছি, আমার সাথে যোগাযোগ নেই হিসাবে। তো তিনি মাদ্রাসায় পড়িয়েছেন আমাকে। তারপরে ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে উনি বুঝলেন যে না, মাদ্রাসা আমাকে হবে না। মানে আমি সবসময় কৌতূহলী ছিলাম। এই একটা আমাদের পর্ব ছিল, মানে একটা পুস্তক, আরবি 3য় পত্র, সেখানে আরবি ভাষা আয়ত্ত করার জন্য শব্দগুলো সরফ বলে একটা বিষয় ছিল, ফালা ফালা ফালু ফালতা ফালনা ফালাতা, এইভাবে উচ্চারণ করতে সাপের মন্ত্র মনে হয়েছে। আমাকে হুজুর খুব মারতেন, কারণ আমি কোনোদিন এটা পড়ে যেতাম না। জিজ্ঞেস করেছিলাম, উনি বলছেন পড়তে হবে, পড়। তো আমি পড়িনি, ওই কারণেই প্রচুর নির্যাতনে বাবা একটা সময় জানার পরে আমি, যাই হোক, সেটা আমার একটা জীবনের টার্নিং পয়েন্ট। আবার ওই ক্লাস 5 পর্যন্ত পড়ায় আমার মেরুদণ্ডও ভেঙে গেছে। কম্পেয়ার করলে স্কুলে গিয়ে আমি কিছুই পারিনি, গণিত এবং ইংরেজি। আমি মাদ্রাসায় হামদ নাথের জন্য খুব জনপ্রিয় ছিলাম। মানে ছোট মাইক্রোফোন স্ট্যান্ড আমার জন্য ছোট করতে হতো, কিন্তু উদ্বোধনী হামদনাথ আমাকে দিয়েই করা হতো। এবং আমি থ্যাঙ্কফুল আমার মাদ্রাসার কাছে যে ওই কারণে সাহস ছোটবেলা থেকে পাবলিক প্রেজেন্স হতে পারে। তো আমি যে হামদনাথ গুলো যেগুলো আমি গেয়েছি, গাওয়া বললেও তো আবার অপমান করা হয়, যাই হোক, তো সেগুলো সবই বড় হওয়ার পরে, অনেক পরে বুঝলাম যেগুলো সব হিন্দি গানের নকল। তখন সত্যি আমি প্রতারিত ফিল করেছি, কেন আমার ইসলামিক সঙ্গীতের মধ্যে নাই। তারপর তো জানলাম, আচ্ছা যাই হোক, আমি ধর্মের দিকে না যাই, আফসানা কিশোর আপনার কাছে যেতে চাই। তাজুল ইমাম ভাইয়ের এই প্রশ্নের রেশ ধরেই আমরা দেখতে পেলাম জুলাইয়ের বিপ্লবের পরে যে সরকার হইল আর কি, গণ অভ্যুত্থান 24-এর, তারপর দেখলাম ওমা কি আশ্চর্যজনক ভাবে লালন মেলা হতে দেবে না, বন্ধ করে দিচ্ছে কতিপয় লোক। আবার একইভাবে আমাদের জেমস, খুবই বিখ্যাত একজন মানুষ, আমাদের সবারই শ্রদ্ধার, নিশ্চয়ই আপনারও জেমসের গান ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তিনি সৌদি আরব গেলেন, রিয়াদে তিনি প্রোগ্রাম করলেন, হাফ প্যান্ট পরে, তার চিরাচরিত স্বভাব, স্যালিউট তাকে। তিনি তার যে স্বভাব চরিত্র, মানে চিরাচরিত যে এটা, সেটাই তিনি বজায় রেখেছেন। ওইখানে জুব্বা টুব্বা করেন নাই অন্য হালের সেলিব্রিটিদের মতো। আবার এখন আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি, আতিফ আসলাম এসে এখানে গান গেয়ে গেছেন, সেখানে আবার মারামারি চুমুরও ব্যাপার ছিল, যেগুলোকে অশ্লীল মনে করে এই জেনারেশন। গাঁজারও ব্যাপার খোলা ছিল, সেটা সমস্যা না। লালন মেলা এখানে বন্ধ করা হচ্ছে। আবার এখন দেখতে পাচ্ছি নুসরাত ফাতেহ আলী খান আসছেন, রাহাত ফাতেহ আলী খান সরাসরি তালিম নিয়েছেন নুসরাত ফাতেহ আলী খানের কাছ থেকে। নুসরাত ফাতেহ আলী খানের বেশ কিছু গান আমার খুব প্রিয়, আমি তার মধ্যে একটা গানকে কোট করি, ইয়ে জো হালকা হালকা সুরুর হে। সেই গানের মধ্যে বলা হয়েছে, আমার না নামাজ আসে না উজু আসে, তোমাকে যখনই দেখি তোমাকে সিজদা করি। এই মানে সরাসরি যদি শিরক বলা হয়, এই গানে করা হয়েছে। তো সেই নুসরাত ফাতেহ আলী খান এসে বাংলাদেশে প্রোগ্রাম করবেন, সাথে জেমস থাকবেন। কি আয়োজন, কি আগ্রহ! অথচ লালন যে কথাগুলো বলেছেন সেগুলো আমাদের চিরাচতুর কৃষ্টি কালচারের কথাই বলেছেন। সেখানে তিনি অন্তত পক্ষে এই যে সুফি ঘরানার যারা আছেন তাদের, আমি তো এটাকে অবমাননা মনে করি না, প্রেমিকাকে সিজদা করা এটাকে আমি অবমাননা করি না। কাজী নজরুল ইসলামের অনেক কাজ পেয়েছি, যাই হোক, আমি এটা আপনার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চাই, আমরা এত দ্বিচারী কেন? আমরা আমাদের শিল্প সংস্কৃতি এগুলো বাদ দিয়া অন্য যেগুলোকে মানে মনে করছি আপন, তারাও তো আমাদের আঘাত যদি ধরি, ইসলামে আঘাত সাংঘর্ষিক, তারা আরো অনেক সরেস এগিয়ে। তাহলে এতই যদি উর্দু প্রেম, পাকিস্তান প্রেম থাকবে, জানতে তো প্রেমের সমস্যা হয় না, জেনে শুনে প্রেম করলেই তো বোধহয় ধোঁকা বা প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমাদের সেই পাকিস্তানপন্থীদের মধ্যে জানাশোনার এত অভাব কেন? দুটো ইনফরমেশন দেই, হ্যাঁ, আমি ইলাবোরেট করছি না। সেটা হচ্ছে জেমসের অনুষ্ঠানটা আমি কালকে রাতে দেখাচ্ছিলাম, আমার গিন্নি ওই ইউটিউব খুলে দেখালো, সে কিন্তু স্টেজের উপরে জয় বাংলা বলে গান গেয়েছে। সে প্রচন্ড রাফ রাগের টোন, সেই টোনে সে রক স্টাইলে সে জয় বাংলা শুধু নিজে গায়নি, অডিয়েন্সকে গাইয়েছে। এবং আরবিয়ানরাও গেয়েছে, পাকিস্তানের ওই শিল্পীও জয় বাংলা বলেছে। জাদু জয় বাংলার এতই শক্তি। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে কাওয়ালির আসর হচ্ছে বাংলাদেশে এই বিজয় দিবসে, আফসানা আপনিও জেনে রাখুন, এটা কাওয়ালি হোক, আমার কাছে গানের কোনো ভেদাভেদ নেই। আমি একজন সঙ্গীত শিল্পী সামান্য, কিন্তু সঙ্গীতে ওই ভেদাভেদ আমি করতে, যে গাইতে পারে। হ্যাঁ, আমার যুক্তিটা হচ্ছে লালন বন্ধ হলো কারণ লালন হচ্ছেন বাউল বা সুফি ঘরানার একজন দরবেশ বা ফকির আমরা যাকে বলি, তার মাজারে গান গাওয়া হয়,
সেটা নিষিদ্ধ করছে হেফাজত, এবং সেটাকে অনুমোদন দিচ্ছেন ইউনূস সাহেব, ডক্টর ইউনূসের সরকার। আর এই যে কাওয়ালি যেটা, সেটা কিন্তু মাজার সঙ্গীত। দামাদাম মস্ত কালান্দর হচ্ছে কালান্দর শাহের মাজারে গাওয়া গান। নুসরাত ফতে আলী হচ্ছেন কাওয়াল গায়ক, যিনি সুফি ঘরানার, যিনি মাজারে গান গেয়ে গায়ক হিসেবে উঠে এসেছেন। হ্যাঁ, ওস্তাদ গায়ক। তার ছেলেও নিশ্চয়ই তার বাবার আদর্শ অনুসরণ করছে। এগুলো মাজারের গান। তো ওই পাকিস্তানি মাজার বাংলাদেশে অ্যালাউড, কিন্তু বাংলাদেশের মাজার ধ্বংস করে দিতে হবে, এই চলছে আর কি। যাই হোক, এখানে আমার জি আফসানা, আপনি যদি এটা একটু আমাদের বিস্তারিত বলেন। এটা নিয়ে অনেকের প্রশ্ন যে কেন এরকম, যদি এরকম তাহলে বিচিত্র কেন? মাজার নিয়ে একটা কথা আছে, তাজুল ভাই যেহেতু মুক্তিযোদ্ধা উনি জানবেন, মুক্তিযুদ্ধের সময় আমাদের মাজারগুলা অনেক মুক্তিবাহিনীর সদস্যকে আশ্রয় দিয়েছে। ঠিক আছে, এটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে যে খণ্ডগুলো আছে সেগুলো পড়লেও পাবেন, কেউ যদি আগ্রহী থাকে। এই জন্য মুক্তিযুদ্ধের সময় যারা পরাজিত শক্তি, আমরা যাদেরকে নাম বলি নাই, আমরা যুদ্ধ পরবর্তী প্রজন্ম দেখা গেছে বছরের পর বছর শুনতে পাই নাই পাবলিক প্লেসে যে মুক্তিযুদ্ধটা কাদের সাথে হয়েছে। আমরা শুনেছি পাক হানাদার বাহিনী, পাকও শুনি নাই, শুনেছি হানাদার বাহিনী। পাকিস্তান, হ্যাঁ, পাকিস্তানিদের সাথে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে সেখানে মুক্তিবাহিনীর অনেককে মাজারের খাদেমরা সাহায্য করেছে, তাদেরকে আশ্রয় দিয়েছে, যেই কারণে আমাদের মাজারগুলোর উপরে মুক্তিযুদ্ধের সময় পরাজিত শক্তি এবং তাদের দোসরদের এই ধরনের আক্রোশ, তারা এই কারণে মাজার ভেঙেছে। এটা একটা মূল কারণ। আর মাজার একটা অসাম্প্রদায়িক জায়গা। আমাদের যখন ধর্মভিত্তিক কোনো কিছু হয়, তারা অসাম্প্রদায়িক কোনো কিছু রাখতে চায় না। আমাদের এখন ধর্মভিত্তিক রাজনীতি চলছে, ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা চলছে। তারা মানুষে মানুষের সংযোগ, মানুষে মানুষে মিলন চায় না। মানুষে মানুষের ঘৃণা জীবিত রাখলে, জিয়ে রাখলে তাদের যে লাভ, সেটা মানুষে মানুষের সম্মেলনে তাদের সেই লাভটা ঘরে উঠবে না। সেই কারণে তারা এই কাজ করেছে। সেই প্রাচীন কথা, ডিভাইড অ্যান্ড রুল। এই কারণে তারা লালনের মেলা হতে দেয় নাই। সেটা তো গেল মেলা, কিন্তু সঙ্গীত আমদানি করা, তো এইটাকে খারাপ বলে তারা কিন্তু যুক্তিগুলো দিচ্ছে যে লালন ইসলাম বিদ্বেষী, এগুলো বলছে। তো নুসরাত ফাতে আলী খান যদি হালকা হালকা সুরুর হে, এটা মদ নিয়েই গান, আর এটা আছে যে এই গানেরই লিরিকের মধ্যে, হ্যাঁ, তো এগুলো কেন, এই দ্বিচারিতা কেন? নারীর রূপের বর্ণনা, এবং তাও অত্যন্ত আদিরসাত্মক ভাবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু বাংলায় বললেই ক্ষতি, বাংলায় বললে এটা কেন? এটা তো আপনি নিজেই বললেন, দ্বিচারিতা। এটা আমরা চাই, আমরা সবাই চাই, দেখবেন যে আমরা একটু লিবারেল লাইফ কাটাতে চাই, একটু মদ খাবো, একটু মেয়ে নিয়ে ঘুরবো, একটু সিগারেট খাবো, আবার একটু জুম্মাতে যাব, এগুলা কিন্তু আমাদের ভিতরে আছে। কিন্তু এই জিনিস যখন অন্য করে তখন কিন্তু আমাদের খুব গায়ে লাগে। হ্যাঁ, এটা আমাদের দ্বিচারিতা, আপনি বলেই ফেলেছেন। কিন্তু খুবই ইন্টারেস্টিং মাজার নিয়ে আপনি যে বলছিলেন, আমি স্মৃতিচারণ করছিলাম তাজুল ইমাম ভাই। আমি কিছুদিন আগে, কয়েকদিন আগে আমি ইয়েতে গেছিলাম, নিজামুদ্দিন আউলিয়ায়। আমি এর আগেও বিভিন্ন মাজারে আমি গেছি, শাহজালালের মাজারের পাশেই আমি পড়াশোনা করেছি, খুব কাছাকাছি আর কি। সেই আলিয়া মাদ্রাসা মাঠ বা আম্বরখানা, সেই এরিয়াগুলোর সাথে আমি খুব ভালোভাবে পরিচিত। আমি জানি ওই জায়গাটা কতটা নিরাপদ। কিন্তু ধর্ম বা এই বিতর্কের পরে আমি নিজামুদ্দিন আউলিয়া যখন গেলাম, আমার কাছে মনে হলো, আমি তো প্রায় সময় মন্দিরেও যাই, কারণ অনেকে বলে আপনি মসজিদে আসেন না কেন, মসজিদ তো আমার জন্য নিরাপদ না। মন্দিরে গেলে হিন্দু ধর্মের মানুষজন আমার ধর্মীয় বিশ্বাস অবিশ্বাস জানলো, তারা আমাকে আক্রমণ করবে না। ঠিক আমি নিজামুদ্দিন আউলিয়া গিয়ে আমার এটা মনে হয়েছে যে আমি আক্রমণের শিকার হব না, কারণ আশেপাশের এনভায়রনমেন্ট, নারীদের স্বাধীনতা, নারীদের অ্যালাউ করা, রেস্ট্রিকশন না থাকা, পুরুষের জন্য ইবাদতের স্থান, নারীদের জন্য সমান ইবাদতের স্থান, পুরুষরা যেখানে গিয়ে জিয়ারত করতে পারে নারীরাও পারে, এখানে গান গাইছে কেউ। অসাধারণ লেগেছে আমার কাছে। মানে এইটা অবাক হই যে কেন বিদ্বেষ? তাহলে বিদ্বেষটা আসলে সুন্দরের বিরুদ্ধে, বিদ্বেষটা আসলে অন্য একটা জিনিস হায়ার করা। যেমন আজকের মবন্নায়কদেরকে দেখতে পাচ্ছি, তারা
কি আমদানি করতেছে তারা? জিন্নাকে আমদানি করতেছে, যাদেরকে আমদানি করতে যাচ্ছে দেখা যাচ্ছে লেজে গোবরে হয়ে যাচ্ছে। এই একটা দুর্দশা, আমরা চাই তারা দুর্দশা কেটে উঠুক। তাজুল ইমাম ভাই, আপনার কাছে জি একটা কথা জিজ্ঞেস করতে, আপনার কাছে জি শিয়া ছিলেন তাই না? তো উনি পাকিস্তান, ওটা সমস্যা না তো, তো উনি শিয়া ছিলেন, কনভার্টেড শিয়া হিসাবে, মানে শিয়া হিসাবে না পাকিস্তানের জনক হিসাবে? গল্প আছে তো, তার বাবা মাছ ধরতেন বইলা হিন্দুদের, নিরামিষ ভোজী হিন্দুদের এই থেকে ধর্ম পরিবর্তন, এবং তিনি তার ব্যক্তি জীবনে তো ধর্ম পালনই করেন নাই। না, যে কোনো কারণে হোক উনি ধর্ম পালন করেননি, কিন্তু এখন যারা মবন্নয়ক, তোমার ভাষায় মবাহিত হয়েছেন, এই মবাহিতরা এই মাওলানাদের কাছ থেকে তো সারাক্ষণই তো শুনতে পাচ্ছেন যে শিয়ারা মুসলমান নয়, সুফিরা মুসলমান নয়, লালনকে ভেঙে ফেলতে হবে, ও ইসলাম বিরোধী, এইসব ফতোয়া শুনতে পাচ্ছেন। তাদের কাছে কি এই তথ্যটা নেই যে জিন্না আসলে শিয়া ছিলেন, অথবা অলমোস্ট ধর্ম পালনই করেননি? দাড়ি থাকলে মুসলমান যদি হয়, সেটা যদি ইসলামের প্রকৃত নিদর্শন হয়, ফর গড সেক, আপনাদের গড সেক, যে আপনারা যাকে এই মুহূর্তে যার পেছনে লাইন দিয়ে যাকে শীর্ষে বসিয়ে রেখেছেন, তারও কিন্তু ক্লিন শেভ একদম। তাজুল ইমাম ভাই, আপনি এত এত মানে আমি দুঃখিত, আমি মনে হয় এই ধরনের ব্যক্তিদের আপনি খেয়াল করেন নাই। এই ছেলেপেলেগুলোর নেতা যেখানে আবু তালেব, মানে তার নব্য আবু তালেব বানাচ্ছে পিনাকি ভট্টাচার্যকে, যিনি কিনা আবার স্বঘোষিত নাস্তিক এবং কুখ্যাত শাহবাগী। মানে শাহবাগীদের ধরলে শাহবাগীদের মধ্যে যদি ছ্যাঁচড়া লিস্ট করেন তাহলে তাকে 1 নম্বর 2 নম্বর রাখতে হবে। মানে তারা যাদের নেতা, আমি কি বলি তাজুল ইমাম ভাই, আমি আর ওদিকে নাই যাই, আমি একটু আফসানা আপার কাছ থেকে একটা প্রসঙ্গ নিয়ে তাজুল ইমাম ভাইয়ের কাছে যেতে চাই, 2টা জেনারেশনকে কানেক্ট করতে চাই। সেটা হচ্ছে কানেক্ট করা, মানে আমি এটার একটা উত্তর খোঁজার চেষ্টা করলাম। মানুষ, আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, আমি খুব খারাপ মানুষ, অনেকে মনে করেন আমার মুখ ভালো না, মানে আমি অনেক কথাবার্তা বলি যেটা অনেকের খারাপ লাগে। তাহলে কথা যে বলে না বোবা, আচ্ছা বুঝলাম বোবা, সেটা মুখ দিয়ে কথা বলতে পারেন, ধরেন আমি আজকে বোবা হয়ে গেলাম, আমি হাত দিয়ে লিখবো বা চোখ দিয়ে ইশারা করবো, তাতেও তারা বিরক্ত হবে। গরু করছে কি? এটা হচ্ছে গতকালকে ঘটনা। দেখেন, গতকাল রাতে চট্টগ্রামের ফটিকছড়িতে এভাবেই আগুন দিয়ে জ্বালানো হয়েছিল হিন্দু সম্প্রদায়ের বাড়ি, সবকিছু ছাই হয়ে গেছে, এমনকি নিরীহ গবাদি পশু, এই গরুটাকে পুড়ে মারছে। তাজুল ইমাম ভাই, গরুর কি ভাষা? গরু করছেটা কি? গরু কি তাদের পাকিস্তান প্রেমে বাধা দিছে? তাদেরকে পাকিস্তান কায়েম করা থেকে সরাই রাখছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘুষখোর বা নাস্তিক বলছে? কি বলছে? মানে সমস্যাটা কি? গরু কেন? মানে আফসানা আপা, আপনাকে দিয়ে শুরু করি, আপনি এই জেনারেশনের, এবং আমি তাজুল ইমাম ভাইয়ের কাছে জানতে চাই, আপনারা মুক্তিযুদ্ধ এরকম ভয়াবহ বা প্রশ্ন থাকবে, আফসানা আপা আপনি একটু বলেন তো, কি গরু 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 পুরাই মারতে হইলো কেন? গরু কি ক্ষতি করছে? আসাদ, এটা তো বোঝা যাচ্ছে যে এখানে কোনো মানুষ যদি থেকে থাকে তাদেরকে টার্গেট করে আগুনটা লাগানো হয়েছে, তাই তো? মানুষ ছিল না বিধায় এই নিরীহ গবাদি পশু মারা গিয়েছে। যখনই কোনো ধরনের এরকম ললেসনেস তৈরি হয় দেশে, যখন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন এ ধরনের নিম্নগামী থাকে, তখন তো আমাদের একটা টার্গেটই থাকে যে যারা সংখ্যালঘু আছে তাদের জমি, তাদের বাড়ি, তাদের নারী, তাদের ব্যবসা, এগুলো আমাদের দখল করার এক ধরনের প্রবণতা আছে। এখানে খুব ধর্ম নিয়ে আগুনটা লাগানো হয়েছে। এটা তো ধর্ম অবশ্যই, কারণ জানে যে এই ধর্মের মানুষ সংখ্যা লঘু, এদেরকে প্রোটেকশন দেওয়ার আইনগত পরিস্থিতি এখন নাই বা দিবে না, সেই সদিচ্ছাটা নাই প্রশাসনের, দিবে না। সেই কারণে তারা এই কাজটা করেছে, যেন এরা ভয় পেয়ে, এই মৃত গবাদি পশু দেখে ভয় পেয়ে তারা তাদের ভিটামাটিতে আর ফিরে না আসে, এবং যারা এই কাজ করেছে তারা যেন ভিটামাটি জবরদখল করতে পারে। এটাই মনস্তত্ত্ব। ব্যাপারটা এরকম হতে পারে না? ব্যাপারটা এমন হতে পারে না আফসারফা, যে তারা এতটাই উন্মত্ত এবং এতটাই ধৈর্যহারা যে ধরেন তারা লুটপাট করার উদ্দেশ্যে আসলে তারা কিন্তু যাচাই বাছাই করতো, মানুষ পেতো না, গরু তো পেতো, গরু তো লুটপাটের জিনিস নিয়ে যেত। মানে তারা ধৈর্যহারা, মানে ওইখানে মানুষ থাকুক আর যাই থাকুক সব পুড়ে মারা, মানে হিন্দু ধর্মের মানুষ থাকলে পুড়ে মারা। মানুষ আছে মনে করে কাজটা করেছে, তাদের ওই মানুষ মারা যাওয়ার, যদি তারা সেই হত্যাটা করতো তাদের কোনো ধরনের বিচার হতো না, এটা তারা জানে, এজন্যই তারা এটা করার সাহস পেয়েছে। মানে লুটপাটের চেয়ে তাদের কাছে হত্যা জরুরি। আর একটা কারণ আমি অনুমান করছি, এটা সত্যি হতে পারে, সেটা হচ্ছে যে এরা পেশাদার খুনি। হ্যাঁ, এদেরকে ট্রেন করা হয়েছে খুন করার জন্য। হ্যাঁ, ঠিক যেভাবে মিলিটারিরা যুদ্ধে ট্রেনিং নিয়ে থাকেন, ঠিক সেরকম ভাবে এই ধরনের যারা ক্যাডার,
এই তথাকথিত ইসলাম নামধারী যে দলগুলো, জামাতে ইসলাম বা হেফাজতে ইসলাম বা এই ধরনের যারা গোড়া ধর্মীয় সন্ত্রাসী, তাদের একটা সেল, একটা সেক্টকে ট্রেন করা হয়েছে জবাই করবে, খুন করবে, জবাই করলে সব বেশি হয়, এই ধরনের কথা চালু আছে। এদের মাদ্রাসাতে, এদের মাদ্রাসার হোস্টেলে বড় বড় গরু জবার ছুরি পাওয়া গিয়েছে, শত শত। এগুলো কেন বলে না এগুলো আমরা কোরবানির সময় ব্যবহার করি? নো বাবা, কোরবানির সময় আস্ত মাদ্রাসা ধরে শত শত কিরিচ ব্যবহার করো না। এরাই কি তারা? আপনি বলছেন এরা কারা? এরা কি তারা যারা পুলিশ পুড়িয়ে মেরে লটকে রেখেছিল ফুট ওভার ব্রিজে? এরাই কি তারা যারা গণভবনে শেখ হাসিনাকে মারতে গিয়ে না পায় তার অন্তর্বাস ঝোলাচ্ছিল? এরাই কি তারা? এরাই কি তারা যারা চিৎকার করছে এখন মাইক নিয়ে, যারা সমন্বয়ক বলে নিজেদেরকে, কোটি কোটি টাকার গাড়ি কিনছে, বানাচ্ছে, মানে লুটপাট ছাড়া এই টাকাগুলো আসে কোত্থেকে? আমি বুঝি না এতটা নিষ্ঠুর। এরা কারা? গোত্রটা কারা? আমি সবাইকে এক কাতার দিচ্ছি না, এদের একটা বাহিনী আছে, ওই বাহিনীটা হচ্ছে খুনি বাহিনী। আসাদ নূর একটা মানুষের দিকে লক্ষ্য করে গুলি ছোড়া, তাকে খুন করে ফেলা ঠান্ডা মাথায়, এটা কিন্তু একটা মানসিক বৈকল্য তৈরি করে একটা মানুষের মধ্যে খুন করাটা নেশা হয়ে যায়। ওরা ওই বাড়িতে গিয়ে মানুষ পুড়িয়ে মারতে গিয়েছিল, যেভাবে আফসানা বলেছেন, মানুষ না পেয়ে গবাদি পশুকে মেরেছে। তার কাছে হত্যাটা একটা আনন্দ, বিকৃত আনন্দ দিচ্ছে। এটাকে সোশিওপ্যাথ বলা যেতে পারে বা সাইকোপ্যাথ বলা যেতে পারে। যেভাবে সিরিয়াল কিলার তৈরি হয়, একটা খুন করার পর সে আর শান্তিতে থাকে না, আরেকটা খুন না করলে তার রক্তের ওটা কমে না। তো এদের মধ্যে ওই খুনের নেশা ঢুকেছে এবং এরা খুন করে যাচ্ছে। এই গতকালকেও এই এক বাড়িতে ঢুকে সেই লোককে না পেয়ে তার মাকে আর তার চাচিকে পুড়িয়ে মেরেছে, ঘরের মধ্যে তালা মেরে আগুন লাগিয়ে দিয়েছে। নামাজ পড়ছেন ভদ্র মহিলা, তার ছেলেকে খুঁজতে গিয়েছে, তাকে ধরতে না পারে তার মাকে ওখানে মুন্ডটা কেটে দিয়েছে। হ্যাঁ, এই যে খুন করার নেশা, এটা হচ্ছে গিয়ে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর। শুধুমাত্র যে ধর্মীয় উন্মাদনা বা লোভ থেকে বা অন্যের সম্পত্তি দখল করার লোভ থেকে যে খুন করছে তা নয়। এরা এগুলো করছে, এদের বিকৃতি আছে, মানসিক বিকৃতি। যারা গণভবনের লুট করেছিল তাদের মধ্যে আমি মৌলানা হুজুর দেখেছি, তরুণ মৌলানা, যিনি হয়তো ছাত্রছাত্রী পড়ান বা নিজেই পড়াশোনা করছেন, তিনি দুটো মুরগি চুরি করেছেন। হয়তো না, আমরা এমনও রেজিস্টার্ড ইমাম পেয়েছি, তাজুল ইমাম ভাই কোন মসজিদের ইমাম, তাকে ওই ছবি দিয়ে ওই ইমামতি অবস্থায় ছবি মিলিয়ে নিজে ক্রস চেক করে দেখেছি। বহু পদবীধারী ইমামও ছিলেন, প্রফেশনাল লুটপাটে। কোরআন শরীফ চুরি করেছে। আচ্ছা, ওই বিশ্বাসী মানুষ আর কি, যদি বিশ্বাসী হয়ে থাকে, আমার ধারণা বিশ্বাসী নয়, শুধু লেবাসে বিশ্বাসী। ওই কেতাবটা চুরি করার সময় তার কি একবারও মনে হয়নি যে আমি চুরি করছি? একটা জাতীয় পতাকা একটা জাতির সম্মানের প্রতীক, তাই না আফসানা? কি বলেন আপনি? পৃথিবীর সব দেশে জাতীয় পতাকার একটা স্ট্যান্ডার্ড সম্মানের রুল আছে। আপনি অন্ধকারে জাতীয় পতাকা তুলে রাখতে পারবেন, সেখানে আলো থাকতে হবে। আর যদি আলো না থাকে তাহলে সকালে তুলবেন, সন্ধ্যায় নামিয়ে আনবেন। পতাকা তোলার পরে সেটাকে স্যালিউট করতে হবে, যেই তুলুক। হ্যাঁ, এটা পাকিস্তান, সৌদি আরব, ব্রিটেন, আমেরিকা, পৃথিবীর সব দেশে, বাংলাদেশে, ভারতে, সব জায়গায়। আমাদের দেশে দেখা যাচ্ছে ওটাকে এই ভেজা রাস্তার উপরে, ময়লা বিছানো রাস্তার উপরে বিছিয়ে ওটার উপর নামাজ পড়ছে। আমার প্রশ্ন সেই ধার্মিকদের কাছে, প্রথম কাজ আপনি একটা বেআইনি কাজ করেছেন, জাতীয় পতাকাকে মাটিতে ফেলেছেন, এবং তার উপরে দাঁড়িয়ে যে আপনি নামাজ পড়ছেন, আপনি বলতে চাচ্ছেন যে নামাজ সবকিছুর ঊর্ধ্বে। হ্যাঁ, নামাজ যদি সবকিছুর ঊর্ধ্বেই হয়ে থাকে, সেটা বেআইনি কাজ দিয়ে কি করে আপনি শুরু করেন? আপনি তো বাবা নামাজ পড়ার আগে ওযু করে এসেছেন, নিজে পবিত্র হয়েছেন, কিন্তু আপনি জাতীয় পতাকাটাকে ভুলুণ্ঠিত করে সেটার উপরে নামাজ পড়ছেন। আপনার একবারও মনে হচ্ছে না যে এটা ঘুষের টাকায় হজ করার মতো একটা ব্যাপার হচ্ছে, চুরির টাকায় হজ করার মতো একটা ব্যাপার হচ্ছে, চুরির টাকায় মসজিদ বানানোর মতো একটা ব্যাপার হচ্ছে? পাপ দিয়ে যদি শুরু করেন, পাপের উপার্জন তো পুণ্যের কাজে লাগার কথা নয়। আপনাদেরই তো ফতোয়া,
তো আপনারা সেটাকেই তো আপনারা ডিফাই করে যাচ্ছেন নিজেরাই। আর আমরা বললে আমাদেরকে নাস্তিক ট্যাগ দিবেন, আমাদের কল্লা ফেলে দেবার ফতোয়া দিবেন। এটা তো হবে না, এগুলো তো দ্বিচারিতা। এই যে আজকে খুব সুন্দর একটা প্রসঙ্গ এনেছেন আফসানা কিশোয়ার, দ্বিচারিতা সবার মধ্যেই আছে, আমার মধ্যেও হয়তো আছে, হ্যাঁ, কিন্তু সেই দ্বিচারিতা কতখানি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, জাতির জন্য ক্ষতিকারক, এগুলো হচ্ছে তার নিদর্শন। আজকে আপনি শহীদ মিনারে, আজকে আপনি জাতীয় স্মৃতিসৌধে অথবা বুদ্ধিজীবী সেই গণহত্যার গণকবরে স্থাপিত স্তম্ভে আপনি শ্রদ্ধা জানাতে যাবেন, কিন্তু আপনি পা থেকে জুতা খুলবেন না। এটা তো আমাদের দেশের কালচার যে শহীদ মিনারে গেলে আমরা পা থেকে জুতা খুলে নেব, সেটা যেই হোক, যে কোনো শাসক হোক, সে শেখ হাসিনা হোক আর জিয়াউর রহমান হোক আর খালেদা জিয়া হোক অথবা মিস্টার ইউনুস হন। আপনি তো শহীদ মিনারকে শ্রদ্ধা জানাতে গিয়েছেন এবং শহীদ মিনার আপনাদের চেয়ে অনেক অনেক উঁচুতে, অনেক বেশি সম্মানের, শ্রদ্ধার জায়গা। এই যে শ্রদ্ধা জানাতে গিয়ে অশ্রদ্ধা জানিয়ে এলেন, এটাও তো দ্বিচারিতা। তাজুল ইমাম ভাই, আমি যদি একটু যুক্ত করি, না আপনি ভুল বলেননি, কিন্তু আমি সাথে একটা জিনিস বলতে চাই যে এটা কি শুধু দ্বিচারিতা নাকি সেখানে অজ্ঞতাও আছে। আমি একটু আবার সেই মাদ্রাসায় যেতে চাই। আমি ক্লাস 5-এর পরে 6-এ যখন স্কুলে পড়ছি, তখন সকালে যে জাতীয় সঙ্গীত বা পিটি হতো, অ্যাসেম্বলি, সেখানে জাতীয় সঙ্গীত প্রথমে 1-2 দিন ভালো লেগেছে, মানে অনেক ছেলে মেয়েরা গাইছে, 2জন ছেলে 2জন মেয়েকে দিয়ে সামনে দাঁড় করিয়ে পতাকা তোলা হতো, শিক্ষক পতাকা তুলছেন। 3-4 দিন যাওয়ার পরে আমার বিরক্ত লাগলো, মানে এই রোদের মধ্যে দাঁড়িয়ে এটা করছি। বাবাকে বাড়িতে যাওয়ার পরে ছুটিতে বাবার সাথে যাচ্ছি ফিরে বাসায়, বললাম এটার কি দরকার? তখন বাবা আমার দিকে তাকিয়ে বললেন, ব্যাপারটা কি, মানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, এটা নিয়ে কেন প্রশ্ন করছে? তখন আমাকে আবার সম্পর্ক যে তুমি কি, মানে পাল্টা প্রশ্ন যে মাদ্রাসায়, আমি বললাম না, এটা তো মানে পতাকাই তো দেখিনি কোনোদিন মাদ্রাসায়। একটা জাতীয় পতাকা ছিল, মনে পড়েছে, সেটা জাতীয় পতাকা ছিল না, রোদে পুড়ে উঠে ওটা কালার, মানে ওটা জাতীয় পতাকা বা কি, কোনোদিন উঠানো না নামানো না হয় তাহলে বুঝবো কি করে? যদি আমার মাদ্রাসা আলিয়া মাদ্রাসা ছিল, তখন আমি তো ছোট ছিলাম বলে আমার পক্ষে শোধরানো সম্ভব হয়েছিল। বাবা বললেন যে কেন জাতীয় সঙ্গীত দরকার, বা কেন আমরা জাতীয় সঙ্গীত গাইবো, কেন সময় নিয়ে গাওয়া হয়, কেন সুরে গাওয়া হয়। তো আমি বদলাতে পেরেছি, কিন্তু এই যে লাখ লাখ মাদ্রাসার ছাত্র, তারা তো জানে না, মানে এটা তো তাদের অজ্ঞতা অনেকটা বেশি। আমি দেখি তাজুল ইমাম ভাই উদাহরণ দেখেন, আপনি তাদের দ্বিচারিতা বলবেন, তার চেয়ে বড় কি অজ্ঞতা না? আজকে এই যে আবু শহীদ না আবু সাঈদের নাম, আবু সাঈদের, এইটাকে আপনি কি বলবেন? এটা কি দ্বিচারিতা নাকি অজ্ঞতা? স্মৃতিসৌধের উপরে একটা লোক লাঠি হাতে দাঁড়িয়ে আছে, পুলিশ মারার জন্য যে লাঠিটা ছিল, হ্যাঁ ধরছি, এটা তাদের নেতা, তাদের বিপ্লবী, মানছি, ঠিক আছে, আমি নেতা মনে করি না, বিপ্লবী মনে নাই করি না কেন, এইটাকে আপনি কি বলবেন? এটা কি দ্বিচারিতা নাকি অজ্ঞতা? এটা আবার অন্য কোথাও না, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, হাসান মাহমুদের নিয়ন্ত্রণে যে মন্ত্রণালয় আগে ছিল, মানে বিজয়ের 53 বছর বয়সে এসে আমরা এই জিনিসটা দেখলাম। এখন আপনি এটাকে কি বলবেন, দ্বিচারিতা নাকি অজ্ঞতা? আমি আফসানা আপার কাছে এই বিষয়ে যাব, কিন্তু তাজুল ইমাম ভাইয়ের কাছ থেকে জানতে চাই। এটা অজ্ঞতা বা দ্বিচারিতা নয়, এটা ওই যে তথাকথিত একটা শব্দ খুব প্রচলিত হচ্ছে, মেটিকুলাস প্ল্যানের একটা অংশ, যেখানে স্মৃতিসৌধকে অর্থাৎ 30 লক্ষ শহীদকে, তাদের চেয়ে ওপরে ওই এই ছেলে যে জামাত শিবিরের সুইসাইডাল স্কোয়াডে ছিল, তাকে উপরে স্থান দেওয়া হচ্ছে কি কারণে? বিজয় দিবসের বা স্বাধীনতার অর্জনকে অপমান করার একটা কি, এটা একটা ইচ্ছাকৃত এবং খুবই প্ল্যান করে করা। এটা দ্বিচারিত না, ও জেনে শুনে যে করেছে, সে জেনে শুনেই করেছে এবং এই অপমানটা করার জন্যই করেছে। এটা অজ্ঞতা নয়। অজ্ঞতা হচ্ছে যে আপনি ছোটবেলায় আপনি জানতেন না জাতীয় সঙ্গীত কি, সেটা ছিল আসাদ নূর অজ্ঞতা। কারণ একটা 7-8 বছর 10 বছরের বাচ্চা জানে না কেন আমাকে রোদের মধ্যে দাঁড়িয়ে ঘামতে ঘামতে জাতীয় সঙ্গীত গাইতে হবে, সেটা আপনি জানতেন না, সেটা অজ্ঞতা। কিন্তু শিক্ষক যে আপনাকে শেখায়নি জাতীয় সঙ্গীত কি বা জাতীয় পতাকা কি, সেইটাই হচ্ছে অজ্ঞতা। কারণ ওই শিক্ষকের জানানোর কথা, তিনি বিজ্ঞ, তিনি যখন ওটা করেননি কাজটা, সেটা হচ্ছে অজ্ঞতা। হ্যাঁ, তিনি যদি, আর মাদ্রাসাতে যে কাজটা হচ্ছে না, জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হচ্ছে, ওরা কিন্তু গান গায়,
ওরা আরবিতে বা উর্দুতে গায় বা ফার্সিতে গায়, বালাগাল গুলাবি কামালিহি ইজ নট এনি আয়াত, ওটা একটা গান, ওইটা গাইতে ওদের কোনো আপত্তি নাই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা বলতে আপত্তি। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে বাদ্যযন্ত্র ছাড়া বাদ্যযন্ত্র ব্যবহার করা হারাম, তাহলে আপনি বাদ্যযন্ত্র ছাড়াও গাইতে পারেন। আপনারা তো করেন ওয়াজ মাহফিলের মধ্যে, আপনারা, আমি তো শুনেছি আইয়ুব বাচ্চুর গান পর্যন্ত ওখানে গাওয়া হয়। তাজুল ইমাম ভাই, আমাদের আর সুযোগ নাই বাদ্যযন্ত্রের। তাজুল ইমাম ভাই, আপনি খুব জ্যেষ্ঠ মানুষ, বাদ্যযন্ত্র তারা শোনে না ব্যক্তিগতভাবে। হেফাজতকে আরো 2-3 বছর আগে দেখেছিলাম সানি লিওনি বাংলাদেশে কেন আসবেন এই নিয়ে তারা ব্যাপক মিছিল করেছিল। এখন আর কিছু বলার নাই, মানে বাদ্যযন্ত্র আসলে কিছুই না, তারা একটা জিনিস নতুন তৈরি করতে চায়। যেমন এই আবু সাইদের ছবি নিয়ে বলছিলাম। আমি একটু আফসানা কিশোর আপনার কাছে যেতে চাই। এই যে সাইদের বাবার ছবিটা, এটাকে কি আপনি দ্বিচারিতা বলবেন নাকি অজ্ঞতা বলবেন, না তাজুল ইমাম ভাই বলছিলেন যে বিদ্বেষের মতো আর কি তারা, এই যে সাইদের বাবার মুখটা দেখতে পাচ্ছি, এইটা কেন? নাকি সাইদের বাবা আবু সাইদ, মানে আবু হচ্ছে পিতা, এইটা কি কেন এইটা করছে? আচ্ছা, এটা তো আপনাকে কন্টিনিউয়াসলি যেন খোঁচাখুচি করে ব্যস্ত রাখা যায় সেজন্য করা, তাই না? আপনার পুরো দেশে আপনার অর্থনীতি অচল হয়ে আছে, আইন শৃঙ্খলা বলতে কিছু নাই, আপনার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আপনি প্রত্যেকটা সেক্টরে প্রশাসনিকভাবে ব্যর্থ, আপনি রাষ্ট্র চালাতে পারছেন না। তখন এই বিপুল জনগোষ্ঠীকে আপনি কি দিয়ে মোহমুগ্ধ করে রাখবেন? এই বিপুল জনগোষ্ঠীকে আপনি এইসব জিনিস দিয়ে বিতর্কের মধ্যে রাখবেন, তারা সারাদিন এগুলো নিয়ে ব্যস্ত থাকবে, আমি সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকবো। হ্যাঁ, এই উপাদানগুলো আমাদেরকে ইচ্ছা করে দিয়ে দেওয়া হয়, আমরা এগুলো নিয়ে ব্যস্ত থাকি, আমরা ইস্যু ভিত্তিক অ্যাক্টিভিজম চালাই, আমাদের যে ধরনের কাজ ফোকাস করা দরকার সেগুলো আমরা করতে পারি না। সেজন্য শিবির সাইদের, আমি শিবির সাইদ বলি তাকে, আপনি আবু সাইদ বলেন যাই বলেন, তার সে তো শিবির সাইদ। সেজন্য শিবির সাইদের এই ধরনের লোগো দিয়ে এই বিজয়ের একটা প্যাকেজ তারা করেছে, এবং আপনি জানলে ব্যথিত হবেন, শহীদ বুদ্ধিজীবী সন্তানদেরকে তারা এই প্যাকেজটা পাঠিয়েছে, বাসায় বাসায় পাঠিয়েছে এই প্যাকেজ, এই ছবি সহ এই প্যাকেজটা আমার কাছে মেসেজ দিয়েছে যে এর আগে এই জিনিস দেখার আগে মরে গেলাম না কেন। তা আমি মেসেজের উত্তর দিয়েছি যে সংকট আসে, মেরে মরবেন, আগেই মরে যাবেন না। আমি ধন্যবাদ। আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি না যে তাদের এই মেটিকুলাস ডিজাইন কোনো কারণে সমাজে প্রভাব পড়ছে বলতে আমার মনে হয় না। তারা তো ইউনুসকে খেপে গিয়ে বলে, মনে করো না আমাদের ক্ষমতা নেই, আমরা কিন্তু অনেক ক্ষমতাবান, আমরা কিন্তু এখনো করা হয়নি। মানে এই যে এটা তো বোঝা যাচ্ছে যে সমন্বয়ক যারা আছে, মবন্বয়ক, তারা মাইক ধরে, আমি একটা জায়গায় বলছিলাম যে মনে হচ্ছে মাইক কামড়ে খেয়ে ফেলবে, এত জোরে চিৎকার করে। মানে এখন তো টেকনোলজি ভালো হয়েছে, নইলে পর্দাটা ফেটে যেত বলে মনে হয় মাইকের। এত উত্তেজনা কেন, এত হতাশা কেন? তাদের কাজ তো হচ্ছে না, তাদের এই নতুনত্ব যেভাবে ব্যস্ত রাখার চেষ্টা করছে, আমার তো মনে হচ্ছে তারাই ব্যস্ত হয়ে পড়ছে। আসাদ, দেখেন, আমি একজন ব্যাংকার ছিলাম, তাই তো, আমি 16 বছর ব্যাংকিং করেছি। আমাকে কিন্তু এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর করে দিলে হবে না, ঠিক আছে? এনজিও চালানো আর 17 কোটি বা 24 কোটি মানুষের দেশ চালানো এক কথা না। এটাই মূল জায়গা। হ্যাঁ, এটাই মূল জায়গা। আসছে, যায়া দেখি না কেমন লাগে। এখন বিদেশি শক্তির আছে, অ্যাডভোকেসি আছে, ভিতরে যারা আছে তারাও তাদেরকে বসিয়েছে। একটা রেজিম চেঞ্জ করতে হবে। এটা তো কালার রেভুলেশন, যেটা আঙ্কেল স্যামরা দেশে দেশে করছে, এটার একটা তরিকা। সিরিয়াতে দেখেছেন, লিবিয়াতে দেখেছেন, ইউক্রেনে দেখেছেন। এই কালার রেভুলেশনের পরে এগুলো স্টেপ বাই স্টেপ হবেই, এটাই তাদের সিলেবাস। কালার রেভুলেশনের সিলেবাসই এটা। ওখানে কে বসা এটা কোনো বিশেষ বিষয় না, এটা তাদের প্ল্যান। তাদের একজন মুখপাত্র হিসেবে একজন থাকবে, কিন্তু বাকি জিনিস পেছন থেকে চলছে। এবং এই জিনিসটা তারা এভাবেই করে যেন রাষ্ট্র খণ্ড খণ্ড হয়ে যায়, এবং ইয়াং জেনারেশন যেন, 1-2টা ইয়াং জেনারেশন যেন একদম নষ্ট হয়ে যায়। তারা প্যারামিলিটারি বা মিলিশিয়া বাহিনী গঠন করে। তাই হচ্ছে, স্টুডেন্টরা পড়ালেখাতে না গিয়ে তারা এসব কাজে ব্যস্ত। কেউ ট্রাফিক কন্ট্রোল করছে, কেউ চাঁদাবাজি করছে, কেউ নাগরিক কমিটিতে যাচ্ছে। হুলস্থুল বিষয়। আপনি কোনো স্থিতিশীলতা কোথাও দেখবেন না। আপনি যদি কালার রেগুলেশন একটু দেখেন, একটু পড়েন, আমার কথাগুলো মিলিয়ে নেবেন, এগুলো আরো চলতে থাকবে, এগুলাই চলবে, কোনো স্থিতিশীলতা আসবে না, কারণ এটা সিলেবাস। কতদিন চলতে পারে? ইউক্রেনে কি চলছে? কতদিন ধরে চলছে?
কিন্তু তাদের যে কেবলা যেটা মক্কা তো বদলাই গেছে, ইমাম মক্কার মানে ওই এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের গোয়েন্দা প্রধানদের যে অবস্থা দেখতে পাচ্ছি, এফবিআই প্রধান, কেবলা তো মনে হচ্ছে বদলাই যাচ্ছে এবং ইউনূসের মধ্যে ব্যাপক হতাশা দেখা যাচ্ছে। কেবলা বদলানোর আগে আগে ওই যে একদম শহীদ বুদ্ধিজীবী হত্যা যেভাবে হয়েছে, যখন জেনেছে পরাজয় নিশ্চিত, তখন যা করেছে ওরা তাড়াহুড়া করে তাই করবে, দেখবেন যে এই ভয়টা নিয়ে আমি একটু বলতে চাই। হ্যাঁ জি, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাই, আপনি বলেন তো কি মনে হয় আফসানা কিশোর আপনার সাথে বলছেন, তার কথার প্রতিধ্বনি করছি আমি, যে চার নেতার যে জেল হত্যা হয়েছিল, হ্যাঁ, বঙ্গবন্ধু হত্যার পরে জেল হত্যা হলো, এর মূল কারণ ছিল এই যে স্বাধীনতা আর লিডিং যে রাজনৈতিক দল সেটাকে নেতৃত্ব শূন্য করে দেয়া। হ্যাঁ, তো সেটা হওয়ার পরে আওয়ামী লীগের বিরাট ক্ষতি হয়েছিল, সেটাকে সার্ভাইভ করতে ওদের লেগেছে আরো 35 বছর 40 বছরের মতো। হ্যাঁ, তো এখন কিন্তু আওয়ামী লীগের নেতারা সবাই জেলখানায়। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে জেল হত্যা করলে গোটা পৃথিবী তাকিয়ে আছে ম্যাগনিফাইং লেন্স নিয়ে, ডক্টর ইউনূসের নোবেল প্রাইজ বরখাস্ত হয়ে যেতে পারে। তো জেল হত্যা থেকে হালাল করতে হবে তো না, জেল হত্যাকে হালাল করার জন্য ওরা এখন তথাকথিত ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে এদের দ্রুত বিচার করে কি করবে, ওই জেল হত্যাটা করবে। সাবধান, আমি বলে রাখলাম যে এরা আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্যে এরা যাদেরকে ধরেছে এদেরকে লটকে দিবে বিচারের নামে প্রহসন করে। এদের এই যে শত শত খুনের মামলা দিয়েছে, হ্যাঁ, রাশেদ খান মেনন খুনের মামলা, এই বৃদ্ধ মানুষটি কোথায় খুন করেছেন কাকে? না, কাউকে। উনি রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে বলেছেন গুলি কর, পুলিশ গুলি করেছে, সেই জন্য উনি দোষী। এই ধরনের একটা ফালতু মিথ্যা মামলা দিয়ে, এবং এটা করবে জামাত ইসলাম, কারণ জামাত ইসলাম তো এসছে প্রতিশোধ নিতে। ডক্টর ইউনূস যেমন এসেছেন তার দেনা মওকুফ করে নিতে, তার ফাঁকি দেওয়া কর মওকুফ করিয়ে নিতে, জামাত ইসলাম এসছে প্রতিশোধ নিতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাদের যে পরাজয় ঘটেছিল পাকিস্তানের দোসর এবং দালাল হিসেবে, সেটার প্রতিশোধ নিতে এবং সেটাকে মুছে দেওয়ার জন্য তারা এসছে। তাদের উদ্দেশ্য হচ্ছে এটা, ঠিক আছে? তো এরা দেশকে ভালোবাসবে না। আর এই মবন্নয়ক যারা, তারা তো আসলে এই ছাত্রলীগের ছদ্মবেশেই ছিল। তাহলে আসাদ নূর 100% ছাত্রলীগকে তো আপনি দোষ দিতে পারেন না, কারণ ছাত্রলীগের ছদ্মবেশে কারা ছিল হেলমেট পরে, ওটা আমি তর্কে যাচ্ছি না। যদি ছদ্মবেশে কেউ আসে, তাজুল ইমামের ছদ্মবেশে এসে কেউ যদি রাজাকারি শুরু করে দেয়, তাকে তো আপনি রাজাকার বলবেন না, তার আড়ালে কি আছে সেটাই তো তার আসল পরিচয়। তাজুল ইমাম ভাই, শেখ হাসিনাকে আমি কি বলবো, শেখ হাসিনার খুব প্রিয় বসুন্ধরা গ্রুপ, হ্যাঁ, আবু সাইদের পরিবার, মানে নেত্রীর 1001টা ভুল আমি লিস্ট করে দেখাতে পারি, কিন্তু এটাও পারি যে 48টা মেগা প্রজেক্ট তিনি করেছেন বাংলাদেশে। আমার সামনে আছে সেই লিস্ট, আমি পড়ে দেখাতে পারি, যেটা 2023-এর মধ্যে অর্ধেকের বেশি কমপ্লিট হয়েছে, 2024-এ বাদ বাকি শেষ হওয়ার কথা, 2026-এর মধ্যে সবগুলো শেষ হয়ে যাওয়ার কথা। কাজে একটা মানুষের দোষ এবং গুণ দুটোই থাকতে পারে। আপনি দোষ ধরার আগে তিনি যে কাজগুলো করেছেন, হ্যাঁ, এটা একটা কথা যে হ্যাঁ উনি একনায়কতন্ত্র ডিক্টেটর ছিলেন। কিছু কিছু দেশে ডিক্টেটরের দরকার আছে। বাঙালির মতো এত আনরুলি, অকৃতজ্ঞ, এত ধর্মান্ধ, এত ধান্দাবাজ, এত সুযোগবাজ একটা জাতিকে স্ট্রেট লাইনে চালাতে হলে কিছুটা স্বৈরাচারী, কিছুটা ডিক্টেটোরিয়াল পাওয়ারের দরকার আছে। উদাহরণ চান? যান ক্যান্টনমেন্টের ভেতরে, একটা ঘাসের সিগারেটের টুকরা বাট নেই রাস্তার মধ্যে, ঘাসের উপরে। কেন? একবার ফেলে দেখেন, 100 বার কান ধরে উঠবোস করাবে মিলিটারি পুলিশ। ওখানে সবকিছু ছিমছাম, সুন্দর, পরিষ্কার,
সবাই আইন মেনে চলছে। কেন? কারণ ডান্ডা আছে একটা হাতে। তো বাংলাদেশের লোক আজকাল আইন মানে, আপনারা নিজেরাই তো বললেন, আফসানাই বলেছেন দেশে অরাজক অবস্থা চলছে, কোনো আইন শৃঙ্খলা নেই। আইন যদি ইমপ্লিমেন্টেড হয় তাহলে দেশ ঠিক থাকবে, এবং সেটা ইমপ্লিমেন্ট করতে গেলে মাঝে মাঝে স্বৈরাচারী এই অ্যাটিটিউডের দরকার আছে। আর আরেকজন স্বৈরাচারী এসেছিলেন ঠিক তার আগে আগে, এরশাদ। আমি উত্তরবঙ্গে বড় হয়েছি, রংপুর, দিনাজপুর, নীলফামারী এইসব জায়গায় আমি বড় হয়েছি। একদম প্রান্তিক জায়গা ছিল, ওখানে কোন রকম উন্নয়নের কিছুই হয়নি পাকিস্তান আমলে। সেইখানে এরশাদ রাস্তা বানিয়েছেন, খাল কেটেছেন, যে খাল থেকে পানি দিয়ে চাষ করে রংপুরের চেহারা বদলে গেছে। 2 ফসলি জমি 4 ফসলা জমি হয়েছে, কৃষকের স্বাস্থ্য ভালো, তাদের স্যানিটেশন সিস্টেম, এগুলো করার জন্য উনি মিলিটারিদের ব্যবহার করেছেন। আমি যতটুকু আমি জানি, আমি ওখানে গিয়েছি, আমি জেনেছি রংপুরের বেশিরভাগ গ্রামের লোকের কোনো টয়লেট ছিল না। উনি বাধ্য করেছেন 10 টাকা দিয়ে, 10 টাকা করে বিক্রি করছেন, 100 টাকা আমি জানি না, সিমেন্টের একটা ইয়ে করা, ঢালাই করা টয়লেট বোল, ওটা ওদেরকে কিনতে বাধ্য করেছেন এবং ওটা বাড়ির পাশে স্থাপন করিয়েছেন। এই যে ডিক্টেটোরিয়াল ডিসিশনশিপ, মানুষের মানে তার অধিকার সে জঙ্গলে বসে বাথরুম করবে, সেটাকে উনি মানেননি। এটা জনস্বাস্থ্যের জন্য উপকার হয়েছে। তো মাঝে মাঝে এরকম দরকার আছে, এই বাংলাদেশের জন্য দরকার আছে। এই মুহূর্তে বাংলাদেশে যে মব জাস্টিস চলছে, সেটা বন্ধ করতে হলে তো মিলিটারি এবং পুলিশ একসঙ্গে, বিজিবি একসঙ্গে এই আর্মস, লাঠি সোটা নিয়ে নামতে হবে মাঠে, যাতে লোকজন সিধা রাস্তায় চলে। অস্বীকার করবেন তো লোকজন, তাজুল ইমাম ভাই, আমার কাছে মনে হয় যেন রাগ ঢাক করে আপনি বলেছেন স্বৈরাচারের দরকার, কিন্তু স্বৈরাচার আমি তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আচরণ দেখি তার মধ্যে তো কোনো অংশ কম দেখি না, বা অধ্যাপক আসিফ নজরুল থেকে শুরু করে যারাই উপদেষ্টা আছেন তাদের মধ্যে তো কারোর কাছে তো লক্ষণ আমি কম দেখি না। মানুষ বলে বাশার আল আসাদ পালাইছে, তো আমার সামনে এত বাশার আল আসাদ বা শেখ হাসিনাকে অনেকে স্বৈরাচার বলেন, তো সবই তো দেখি। তাহলে বাংলাদেশে আমার সবাই তো এক একজন স্বৈরাচার, কারে রাখবেন ক্ষমতায়? পারতেছেন না। দেখবেন কদিন পরে পালিয়ে যাবে। কারণ একটা জিনিস কি, যে আইন শৃঙ্খলা যদি মেনটেন করতে না পারেন, আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হন, আপনাকে হয় প্রাণ দিতে হবে, নাহলে প্রাণ নিয়ে পালাতে হবে। আমি আর কোনো ডিটেলিং এ যাচ্ছি না। শেখ হাসিনা পালিয়েছেন, নিশ্চয়ই তার ব্যর্থতা ছিল, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ তাজুল ইমাম ভাই। জি, আমরা এখন জি আপনার কাছে একটু পরে আবার আসবো। আমি আপনার বেশ কিছু আমার আপনার আঁকা ছবিগুলো আমার ভালো লাগে, সেই বিষয়গুলো জানতে চাই। যেহেতু আমরা ইতিমধ্যে বাংলাদেশে মানে এখন আর যদি ইয়ে না বলি যে আমরা 25 মিনিট স্বাধীনতার মানে 53তম এটা পার করে গেলাম, বিজয় দিবসে আছি। আফসানা আপা, আপনি একটু আগে আমাকে আহত করেছেন মানে এইটা বলে যে আমাদের আর সম্ভাবনা নাই, আমাদের আরো অনেক দিন এই মবন্নয়ক বা যারা আছে তাদের দেখতে হবে, অপদেষ্টাদেরকে দেখতে হবে, তাদের ফাতরামি বলেন আর তাদের গুন্ডামি বলেন, সবকিছু দেখতে হবে। আপনি কি আসলেই মনে করেন এই বাংলাদেশের মানুষজন আমরা অনেক আধার দেখি, অনেক এটা 52 অনেকে বলেছিলেন, 71 বলেছিলেন যে এত বড় প্রশিক্ষিত মিলিটারি, এত কিছু, বাংলাদেশের মানুষ কিন্তু এই আগাছাতের আসলে উচ্ছেদ করেছে। আপনি কি মনে করেন না 24-এ এসে সেটা 25 হতে পারে, কিন্তু সেটা 26 হবে না? আপনি অনেস্টলি কি মনে করেন না যে একটা বিশাল পরিবর্তন আসবে? আচ্ছা, আমি অ্যাজাম্পশনের উপর কাজ করি না, আমি যুক্তি দিয়ে জিনিসপত্র দেখি। এটা আমার একটা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারেন। জানুয়ারির 20 তারিখে আমেরিকাতে রেজিম চেঞ্জ হচ্ছে, যারা নির্বাচিত হয়েছে তারা ক্ষমতা নিবে। তারপরে হয়তো আমার আশা যে যেহেতু বৈদেশিক শক্তির ছত্রছায়ায় আমাদের দেশে একটা রেজিম চেঞ্জ হয়েছে এবং শাসন চলছে, তারা হয়তো একটু স্থিতিশীলতার মধ্যে আসবে এবং আইন শৃঙ্খলা একটু হলেও রিস্টোর হবে। এবং আমাদের যেটা বৃহত্তর একটা রাজনৈতিক দল আছে বিএনপি, তারা যদি সোচ্চার হয়, আমাদের একটা নির্বাচন হবে এবং নির্বাচন হলে নির্বাচিত সরকারের হাতে যখন ক্ষমতা হস্তান্তরিত হবে, অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে, রেসপন্সিবল গভর্নমেন্ট আসবে, সেটা যে দলেরই হোক বা যেভাবেই হোক, হয়তো কোয়ালিশনে আসবে, একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে, তখন দেশ হয়তো এদের হাত থেকে, আপনি যাদেরকে মবন্নয়ক বলছেন বা যাদেরকে আমরা সেভাবে, তারা যেহেতু রাজনীতিবিদ না, তাদের অ্যাকসেপ্টেন্স আমাদের মধ্যে নাই,
তাদের হাত থেকে দেশ রক্ষা পেতে পারে। এটার সাথে কয়েকটা এলিমেন্ট কিন্তু জড়িত, খেয়াল করে দেখেন। নির্বাচন হতে হবে এবং নির্বাচনের জন্য যে রোড ম্যাপ এবং লেভেল প্লেইং ফিল্ড বলি আমরা, সেটা হতে হবে। এবং সেই সাথে বৃহত্তর রাজনৈতিক দল যাদেরকে আমরা বলছি বিএনপি, তাদেরও একটা এখানে সোচ্চার হওয়ার বিষয় আছে। শুধু লুটপাট না চালিয়ে তাদের সোচ্চার হওয়ার বিষয় আছে। এবং একটা জিনিস ব্র্যাকেটে রয়েই যাচ্ছে বারবার, সেটা হচ্ছে কি আওয়ামী লীগ এই নির্বাচনে কতটুকু অংশগ্রহণ করতে পারবে এবং পারবে না, সেই সম্ভাবনার বিষয়টা, সেই হিসাব নিকাশের বিষয়টা। তো এই কয়েকটা ফ্যাক্টর মিলে আপনি ওই আবেগের কথাটা বলতে পারেন যে আমরা 9 মাসের মুক্তিযুদ্ধ করেছি। 9 মাসের মুক্তিযুদ্ধের সময় এই ধরনের বিভাজন এরকম প্রকটভাবে ছিল না এবং প্রজন্ম এরকম ভাবে ডিরেলড হয়ে যায় নাই। প্রজন্ম তার মায়ের ধর্ষককে বাবা ডাকা শুরু করে নাই 9 মাসের মুক্তিযুদ্ধের সময়। এটা হচ্ছে মূল বিষয়। তো আমি আপনাকে প্রথমেই বলেছি, আমি ব্যক্তিগতভাবে আশাবাদী মানুষ। চেঞ্জ হবে, হয়তো একটু সময় লাগবে, কারণ অনেকে অনেক কিছু এখনো বুঝে উঠতে পারেন নাই। আর অর্থনীতির যে একটা ধস হয়েছে, সেটা তো রমজান এলে প্রকৃতপক্ষে মানুষ বুঝতে পারবে, তাই না? সেটাই। অনেক ধন্যবাদ আফসানা কিশোর। আপনি বরাবর এত সংক্ষেপে উত্তর দেন কেমনে বলেন তো, টু দা পয়েন্টে। আমার শিখতে হবে আপনার কাছ থেকে। আর আপনি আরেকটা জিনিস দেখিয়েছেন, বসুন্ধরার জিনিসটা দেখিয়েছেন। হ্যাঁ, একটা কেন জিনিস আবু সাঈদকে ফান্ডিং করছে, জঙ্গিদের ফান্ডিং করছে। নো আসাদ, এখানে বসুন্ধরা জঙ্গিকে ফান্ডিং করছে বা আপনি লিবারেল আপনাকে ফান্ডিং করছে, বিষয়টা তা না। এটা অনাদিকাল ধরে ব্যবসায়ীদের ব্যবসার বাইরে তাদের আর কোনো কিছু না। ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও ব্যবসা ছিল, এখন বিভিন্ন দেশ অন্য দেশকে অর্থনৈতিকভাবে দখল করে, সেটাও ব্যবসা। এবং বসুন্ধরারও ব্যবসা। বসুন্ধরার কাছে আবু সাঈদ যে, আফসানা কিশোরও সে যাকে দিয়ে ব্যবসা করতে পারবে, তার ব্যবসা সুনিশ্চিত হবে, সুরক্ষা হবে। আবু সাঈদের ফ্যামিলিকে যদি ফিনান্স করে দেখতে পাচ্ছে যে সে ব্যবসায়িকভাবে কাজ করতে পারবে, কোনো রকমের সমস্যার সম্মুখীন হবে না এই রেজিম চেঞ্জের সময়, সে সেটাই করবে। এটাই কাজ, ব্যবসায়ীদের কাজ এটাই। ব্যবসায়ীদের কাছ থেকে আমরা যে ধরনের নৈতিকতা, দেশপ্রেম এসব আশা করি, এগুলো তো আমাদের ভুল। আরেকটা প্রসঙ্গ আমি আনতে চাই, আজকে আলোচনা আমি ভেবে রেখেছিলাম বলবো, সেটা হচ্ছে যে খুব সংক্ষেপে আমি একটা পোস্ট দিয়েছিলাম গত পরশুদিন, যে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে পাকিস্তান কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায়। তো এটা খুব সংক্ষিপ্তভাবে একটা জিনিস বয়ান করা। এই মুহূর্তে বাংলাদেশে যে ভারত বিদ্বেষ প্লাস হিন্দু বিদ্বেষ অথবা পরস্পর ওভারল্যাপড বিদ্বেষ, হ্যাঁ, পাকিস্তান ভারতকে দখল করে ফেলবো, এই করে ফেলবো, ওই করে ফেলবো, বালখিল্য সব বাচ্চাদের মতো এই কি বলে চিৎকার করছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সামরিক অফিসারেরা। হ্যাঁ, আমি মনে করি না তারা বাংলাদেশের সেনাবাহিনীর মুখপাত্র, তারা অবসরপ্রাপ্ত, যারা অনেকেই পাকিস্তান থেকে দেশ স্বাধীন হওয়ার পরে ফিরে এসেছিলেন বাংলাদেশ, সেরকমই বেশি সংখ্যায়। তো তারা এই ধরনের যে হুমকি ধামকি দিচ্ছেন ভারতের সঙ্গে যে সম্পর্কটা খারাপ করে, যদি সত্যি একটা যুদ্ধ লেগে যায় ভারতের সঙ্গে এবং পাকিস্তানের উস্কানিতে সেটা হচ্ছে, কারণ ওরা স্পষ্ট করে বলতেছে, পাকিস্তানি ইউটিউবের মধ্যেই বলা হচ্ছে যে হাম লোগ তো ভাই থা, ভাই কে লিয়ে ভাই, মেরা जो एटम बम है वो उनको दे देंगे, আমরা বাংলাদেশকে অ্যাটম বম দিয়ে দেব, সে ভারতের উপরে মারবে। কেন বাবা, তোমাদের সাহস থাকলে তোমরা মারো, বাংলাদেশকে দিয়ে কেন এই কাঁটা তোলাতে চাচ্ছ? ভারতের সঙ্গে ঝগড়া লাগিয়ে ভারতের ইকোনমি নষ্ট হবে, বাংলাদেশের তো ফতুর হয়ে গেছে এমনিতে, আরো ফতুর হয়ে যাবে। এই চক্রান্তটা পাকিস্তানি। এই জন্য পাকিস্তানি এত কালচার আমদানি করা হচ্ছে। পাকিস্তানিরা হঠাৎ করে এত মানে বাংলাদেশ দরদি হয়ে উঠেছে, এরা বাঙালি দরদি হয়ে উঠেছে, যাদেরকে তাদের সামরিক বাহিনী যাদেরকে ধ্বংস করার জন্য এসেছিল, ধ্বংস করেও দিয়েছিল অনেকাংশে। এই গত 14ই ডিসেম্বরের যে বুদ্ধিজীবী হত্যা দিবস, সেটাকে পর্যন্ত ঠিক মতো পালন করা হচ্ছে না, কারণ এগুলো করেছিল রাজাকারদের সহায়তায়। এবং এরা তো আওয়ামী লীগার ছিল না, এরা তো রাজনীতি করতেন না। প্রফেসর জি.সি. দেব তো রাজনৈতিক ছিলেন, একজন দার্শনিক ছিলেন। সেই সব দার্শনিক, ডাক্তার, শিক্ষক, কবি, এদেরকে হত্যা করে বাংলাদেশকে দেউলিয়া করার যে চেষ্টা,
মানসিকভাবে দেউলিয়া করার যে চেষ্টা, সেটা করেছিল রাজাকার এবং পাকিস্তানিরা। সেখানে তো আওয়ামী লীগ ছিল না। আজকে আপনারা আওয়ামী হত্যার নেশায়, আওয়ামী লীগকে ধ্বংস করার নেশায় আপনারা উন্মত্ত, কিন্তু আপনারা কি অস্বীকার করতে পারবেন যে আপনারা আমাদের অভিভাবকদের ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেননি? নিরস্ত্র, নিরপরাধ, অসহায়, বৃদ্ধ, এসব জ্ঞানী মানুষগুলোকে, এগুলোকে হত্যা করেছিলেন যাতে তারা কোনোদিন জাতিকে দিক নির্দেশনা দিতে না পারে। আজকে আফসানা মনে করছেন যে সময় লাগবে আমাদের ঘুরে দাঁড়াতে, আবার মূল্যবোধকে পুনর্জাগরিত করতে বা পুনর্অর্জন করতে, বা সেই অর্জনকে ফিরিয়ে আনতে। হ্যাঁ, সময় লাগবে ততক্ষণ যতক্ষণ মরালি এবং ফিজিক্যালি আমরা শক্তিশালী হয়ে উঠতে না পারি। হুট করে হিন্দি ছবির নায়কের মতো লাফিয়ে পড়ে প্রাণ দিলে কিছুই হবে না। আর মার খেয়ে সেই মার হজম করে বসংবোধ ভৃত্য হয়ে গেলেও চলবে না। ওই যে বলেছেন যে মায়ের ধর্ষককে বাপ ডাকতে শুরু করা, এটা যারা শেখাবার চেষ্টা করছে এগুলো হচ্ছে ওই সব কুলাঙ্গার যারা আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে গিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছিল, তাদের বংশধরেরা। তাদের মানসিকতায় বেড়ে ওঠা এই কুলাঙ্গারেরা এখন বাংলাদেশের বিজয় দিবস উদযাপন এরকম কলঙ্কিত করছে। আমি মুক্তিযোদ্ধা হিসাবে তীব্র প্রতিবাদ করছি, এবং আমি ওইটুকু আয়ু আমি প্রার্থনা করছি স্রষ্টার কাছে, আমি যেন দেখতে পারি এদের চরম পরাভব ঘটছে, এদের চরম পরাজয় ঘটেছে এবং বাংলাদেশ আবার উঠে দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ তাজুল ইমাম ভাই, অনেক ধন্যবাদ আফসানা কিশোর, লোচনা আপা। আপনাদের দুইজনের মূল্যবান সময় আমাদের দিয়েছেন এবং আমাদের বিজয়ের প্রথম প্রহরে, মানে 12টা বেজে এখন বাংলাদেশে প্রায় 12:30, 12:34। তো অনেক অনেক ভালো থাকবেন এবং আমরা নিশ্চয়ই আমাদের এই মাতৃভূমির মুক্তি দেখে যাব। মানে আমি তো অবশ্যই খুবই, আমি এই ছবিগুলো দেখিয়ে শেষ করতে চাই, যেখানে তাজুল ইমাম ভাইয়ের কিছু ছবি। তাজুল ইমাম ভাই, যদি আপনি মানে এটা ব্যাখ্যা, ছবিগুলোর ব্যাখ্যাটা যদি আমাদের একটু দিতেন। যেমন এটা জয় বাংলা, আমরা বুঝতে পারছি একজন মুক্তিযোদ্ধা আর একজন আহত। এই ছবিটা শপথ, 71-এর শপথ। একজন শহীদ হয়ে যাচ্ছেন মুক্তিযোদ্ধা, আরেকজন মুক্তিযোদ্ধা তাকে হোল্ড করছেন এবং তার ডান হাতটা তার অস্ত্র থেকে ধরে আছে। তার মুখের মধ্যে একটা দৃঢ়চেতা ভাব, যেটা তার শপথকে স্মরণ করিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমার ছবি, এর বেশি কিছু নেই। আর এটাকে অতি সম্প্রতি আমি জয় বাংলা স্লোগানের সঙ্গে ওভারল্যাপ করেছি আর কি, কিন্তু ছবিটা সত্যি ছবি, ওখানে জয় বাংলা স্লোগান লেখা নেই, মুক্তিযুদ্ধের ছবি, এটার নাম শপথ। এরপরে যান। আচ্ছা, জি। এটা হচ্ছে আমার, এটা প্রায় 30 বছর আগে আঁকা ছবি। আমার কাছে মনে হচ্ছিল যে আমার দেশ, আমার সবুজ, আমার পতাকা, আমার বটবৃক্ষ সবকিছুকে চারদিক থেকে কিছু দানব, কিছু হিংস্র ষড়যন্ত্রকারী তাদের নোংরা হাত দিয়ে ধরে ফেলেছে। এটা এটা একটি ভেঙে পড়া প্রতিমার সামনে লুটিয়ে পড়ে মাটিতে কাঁদছে একটি পূজারিনী মেয়ে, যার পরনে একটা গাঢ় সবুজ শাড়ি আর লাল উড়নি। পেছনে দাউ দাউ করে জ্বলছে আগুন, আর কিছু প্রতিবেশী দাঁড়িয়ে দেখছে। এর বেশি আর বলে বোঝানোর কিছু নেই, এটা দেখে বোঝার ব্যাপার। আমরা সবাই এই ছবি সম্পর্কে পরিচিত, মানে আমাদের চোখের সামনে এগুলোই ঘটছে, যদিও আমাদের সরকার বলছে না ধর্মীয় সংখ্যালঘু। যাই হোক, এটা আমি এঁকেছি প্রায় 15-16 বছর আগে। এবং এই ছবিটির ব্যাপারে আমাদের গত লাইভে আপনি বলেছিলেন যে বাংলাদেশের মানচিত্র বা পতাকাকে খামচে ধরেছে কতিপয় শকুন। এটা হেলাল হাফিজের কবিতা না? জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো রুদ্র অথবা হেলাল হাফিজ হবে না আর কি। যাই হোক, সেই কবিতার লাইনের উপর ভিত্তি করে আঁকা। এটা একটা এআই তে আঁকা, এআই এবং আমার কিছুটা পার্সোনাল টাচও আছে, আঁকার ব্যাপার আছে। আচ্ছা, এরপরে এই ছবিটি হচ্ছে কার ইশারা জ্বলছে আমার স্বদেশ, দেশ দরদিরে এগিয়ে আসুন। এটা
সেপ্টেম্বরের শেষের দিকে না সরি জুলাইয়ের শেষের দিকে আঁকা, যখন চারদিকে আগুন লাগতে শুরু করলো, বাংলাদেশে স্থাপনা ধ্বংস শুরু হলো, তখন বৃদ্ধ 3 জন মুক্তিযোদ্ধা ওখানে দাঁড়িয়ে দেখছেন অসহায়ভাবে আমাদের স্বদেশ পুড়ে যাচ্ছে। এটা আমি গত পরশুদিন থেকে একে গতকালকে শেষ করেছি। এটার নাম হচ্ছে 32 নম্বরের সকাল। 32 নম্বর বাড়িতে নিশ্চয়ই সকাল হয়, নিশ্চয়ই সেখানে আলো আসে। পুড়ে যাওয়া দেওয়ালের ফাঁক দিয়ে জানালার গ্রিল ভেদ করে নিশ্চয়ই আলো আসে, নিশ্চয়ই সকাল হয়। এ আমাদের আশার প্রতীক, প্রত্যাশার বা স্বপ্নের প্রতীক। শেষ ছবি, জি। এক্সপ্লেন করার কিছু নেই, দেখেই বোঝা যায় সংখ্যালঘুদের উপরে অত্যাচার, বাড়িঘর জ্বালিয়ে দেয়া, তাদের যে আতঙ্ক, তাদের যে মরে যাওয়া, তাদের যে অত্যাচারিত হওয়া, তাদের যে পুড়ে যাওয়া সহায় সম্পদ, গবাদি পশু সহ পুড়ে যাওয়া, আমি সবটুকু আঁকতে পারিনি, কিন্তু আমার যে যন্ত্রণা সেটা আমি বোঝাতে চেয়েছি এই ছবিতে। অনেক ধন্যবাদ তাজুল ইমাম ভাই। এই ছিল আমাদের আজকের লাইভের শেষের অংশ। অনেক ভালো থাকবেন। দর্শক বন্ধুদেরকেও শুভকামনা জানিয়ে, নতুন দিনের জন্য বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। শুভরাত্রি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আসাদ, এবং সবাইকে বিজয়ের শুভেচ্ছা। এবং বারবার বলি যে যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, তোরা দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। ওই মাটি যার অঙ্গে মেখেছে সে দেশের বিরুদ্ধে যাবে না, দেশের পক্ষে কথা বলবে, দেশকে রক্ষা করবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জয় বাংলা। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। সবাইকে বিজয়ের অভিবাদন এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের দুজনকেই আমার পক্ষ থেকে স্যালিউট, এবং মহান মুক্তিযুদ্ধে নিহত আহত সকল মুক্তিযোদ্ধা, মুক্তিকামী মানুষ, যারা শিল্প সংস্কৃতির সাথে যুক্ত থেকে যুদ্ধটা করেছেন, তাদেরকে, যারা লিখেছেন, কলামিস্ট, সাংবাদিক, সকলকে, সকল স্তরের, সকল বর্ণের, সকল ধর্মের মানুষকে শুভেচ্ছা জানাই। এবং আমরা মাতৃভূমির মুক্তির জন্য এই প্রজন্মের যারা আছে তাদের কাছে আহ্বান যে আমরা 1971-কে অভিজ্ঞতা হিসাবে নিয়ে এগিয়ে যাই। শুভরাত্রি।